মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ইদ্রিস স্যার এসছেন, মাওলানা ইদ্রিস স্যার কেমন আছেন? জি স্যার, তো ভাই, আসছেন আলহামদুলিল্লাহ। হাসান স্যার থাকে, মাওলানা ইদ্রিস স্যার থাকুক, মেহেদী হাসান, আল্লাহ তাআলার না স্যার, ইয়া আল্লাহ তাআলা মালা বরকত নইতে দিন। পারি নাই। ও মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াত। আমরা গত ক্লাসে ক্রনিক ডিজিজটা ব্যাখ্যা পর্যন্ত করেছিলাম। আজকে মহাত্মা হ্যানিম্যানের উক্তি থেকে শুরু করব। মহাত্মা হ্যানিম্যান ক্রনিক ডিজিজে বলেছেন, কিন্তু অশিক্ষিত লোকদের অজ্ঞতাকে ক্ষমা করা যেতে পারে যদি সে বৃষ্টির মতো বর্ষিত শীতল জলের স্নান, বরফে গড়াগড়ি, সিঙ্গা লাগানো, সম্পূর্ণ ত্বকে অথবা সন্ধির চারপাশের ত্বকে গন্ধঘটিত মলম মালিশ করে চুলকানি উদ্ভিদ এবং যন্ত্রণাকর চুলকানি অপসারণ করে থাকে। কারণ সে জানে না তদ্বারা সে অভ্যন্তরে উপড়িতে থাকা ছোড়ারোগের প্রাদুর্ভাব এবং বিপজ্জনক দুর্ঘটনার দরজা এবং প্রবেশপথ কতটুকু মুক্ত করে দিয়েছে। কিন্তু যে লোকগুলোর কাজ এবং কর্তব্য হলো চুলকানি উদ্ভিদের বাহ্যিক অপসারণের ফলস্বরূপ অনিবার্যভাবে সৃষ্ট দুর্ভাগ্যের পরিণাম জানা, যদ্বারা ছোরা তখন গোটা দেহে জেগে ওঠে, এবং যাদের উচিত ছিল এই সমগ্র ব্যাধি আভ্যন্তরীণ আরোগ্যের মাধ্যমে এর বিরুদ্ধে প্রত্যেক দিক দিয়ে নিরাপত্তা বিধান করা। এখানে একটি পাদটীকা রয়েছে, পাদটীকাটি আমরা পরে পড়ব। যখন আমরা তাদেরকে সকল চুলকানি রোগের চিকিৎসা একই ভুল পদ্ধতিতে করতে দেখি, হ্যাঁ, এমনকি অধিকতর ক্ষুদ্র আভ্যন্তরীণ এবং বাহ্যিক ওষুধের সাহায্যে, তীব্র জোলাপ, জেসার মলম, সীসার লোশন, শোধিত পারদ অথবা জিঙ্ক সালফেট, কিন্তু বিশেষত চর্বির সাথে গন্ধক বিচ্যুল্লক অথবা পারদ মিশিয়ে প্রস্তুতকৃত মলমের সাহায্যে তারা এসব ঔষধের সাহায্যে হেঁয়ালি অথবা অসতর্কভাবে উদ্ভিদ ধ্বংস করে এই ঘোষণাপূর্বক যে এটি কেবল ত্বকে অবস্থিত দূষিত অবস্থা এবং অবশ্যই অপসারণ করতে হবে, তাহলে সবই ভালো হবে এবং মানুষটি স্বাস্থ্যবান হবে এবং সকল রোগ থেকে মুক্ত হবে। প্রাচীন অধিকতর বিপরীত বুদ্ধিসম্পন্ন পর্যবেক্ষকগণের রেকর্ডকৃত সতর্কতামূলক অসংখ্য দৃষ্টান্ত অথবা অন্যান্য হাজার হাজার দৃষ্টান্ত, যা প্রায়ই প্রায় প্রতিদিন তাদের চক্ষুর সামনে আসছে, তা থেকে তারা যদি শিক্ষা গ্রহণ করার ইচ্ছা না করে, তাহলে কে তাদেরকে ক্ষমা করতে পারে? তথাপি তারা দেখতেও পায় না, কিংবা তাদেরকে বিশ্বাস করানো যায় না যে তার চর্মরোগের উদ্ভিদ ধ্বংসের মাধ্যমে তারা চর্মরোগগ্রস্ত ব্যক্তির উপর নিশ্চিত দ্রুত জীবননাশক জীবনব্যাপী অলৌকিতে অনিষ্টকর দুর্ভাগ্য ঘটিয়ে দিচ্ছে। যেহেতু তারা এভাবে শুধু আভ্যন্তরীণ ব্যাধি ছোরাকে মুক্ত করে দিচ্ছে, যা অসংখ্য ব্যাধিতে ভারাক্রান্ত হচ্ছে। এই ব্যাধিগুলো না ধ্বংস হয় না আরোগ্য হয়, এবং সেহেতু এ হাজার মাথা বিশিষ্ট দানবকে পরাজিত করার পরিবর্তে প্রতারিত রোগীর বিরুদ্ধে তার ধ্বংসের জন্য অপ্রতিরোধ্যভাবে মুক্ত করে দেয়া হয়। যে বাঁধন তাকে ভিতরে আটকে রেখেছিল তা ছিন্ন করার মাধ্যমে এটি সহজেই ধারণা করা যায়, এবং অভিজ্ঞতাও বলে যে অবহেলিত চুলকানি উদ্ভিদ যত বেশি মাস পর্যন্ত ত্বকে সক্রিয়ভাবে বর্তমান থাকে, তখন নিশ্চিতভাবে আভ্যন্তরীণ ছোরা যা এর মূলে অবস্থান করে, তা এমনকি সময়ের মধ্যম পরিসরেও বিরাট এবং পরিশেষে এর সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যায় অধিকতর বিপজ্জনক ফলাফলের মাধ্যমে। তখন এটি ভয়াবহ বৃদ্ধি প্রমাণ করে, যা এত দ্রুততম, এবং এমন উদ্ভিদের অপসারণ সকল ক্ষেত্রেই এটি টেনে আনে। অপরদিকে এটি ঠিক এত নিশ্চিত যে
দুর্বল কয়েকটি উদ্ভিদ যা মাত্র কয়েকদিন আগে আবির্ভূত হয়েছে, সদ্য সংক্রমণের ফলে তা অপসারণের তাৎক্ষণিক ঝুঁকি কম, কারণ আভ্যন্তরীণ ছোরা যা গোটা দেহে প্রবাহিত হয়েছে, তথাপি তা ব্যাপক মাত্রায় বিকাশ লাভের সময় পায়। এবং আমরা স্বীকার করি যে সদ্য আবির্ভূত অল্প সংখ্যক চুলকানি উদ্ভিদের অপসারণ প্রায়ই তাৎক্ষণিক, স্পষ্টভাবে প্রচণ্ড প্রফল প্রদর্শন করে না। সেই কারণে অভিজাত এবং শক্তিহীন ব্যক্তিদের অথবা তাদের সন্তানদের ভীষণ চুলকানিযুক্ত একটি অথবা শুক্রবার পুষ্পে যা মাত্র অল্প কয়েকদিন ছিল এবং তৎক্ষণাৎ সতর্ক চিকিৎসা কর্তৃক সীসার মলম অথবা সীসার লোশনের সাহায্যে চিকিৎসা করা হয়েছিল এবং যা পরদিনই জমে গিয়েছিল। তার ফলে যে ফল সংঘটিত হয় তার ভিত্তি যে চুলকানির ব্যাধি তা সর্বদাই তাদের কাছে অজ্ঞাত থাকে। যা হোক, চুলকানি উদ্ভিদ দ্রুত চাপা দেওয়ার সময় আভ্যন্তরীণ ছোরা যতই হালকা হোক, যা কেবল অল্প ফোসকা প্রকাশ করেছিল, চাপা দেওয়ার ফলস্বরূপ তখন কেবল সহনীয় ব্যাধি পীড়া দেখা দিত, যা তখন সাধারণত অজ্ঞতাবশত গৃহচিকিৎসক কর্তৃক অগুরুত্বপূর্ণ অন্য কোনো কারণে সংঘটিত হয়েছে বলে মনে করা হতো। ছোরার আভ্যন্তরীণ পিঠি যদিও তখনও খুব হালকা থাকে, তথাপি এর চরিত্র এবং চিররুদ্গত বৈশিষ্ট্যে এটি গোটা দেহের একইরূপ সাধারণ ছোরামায়োজন ঘটিত ব্যাধি, অর্থাৎ সদৃশ কলার সাহায্যে ব্যতীত এটি অনুচ্ছেদ্য এবং এমনকি উৎকৃষ্ট এবং সর্বাধিক শক্তিশালী দৈহিক ধাত্রীবিশিষ্ট ব্যক্তির শক্তি দ্বারাও এর মূল উৎপাদন করা যায় না এবং এমনকি এটি রোগীর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বৃদ্ধি পাবে। বাস্তবিক পক্ষে সাধারণত এমন হয় যে এই ব্যাধিকে যত শীঘ্র সম্ভব স্থানীয় ওষুধের মাধ্যমে এর ত্বক লক্ষণের প্রথম নিদর্শন উদ্ভিদসমূহ থেকে বঞ্চিত করা হলে এটি বিকাশ লাভ করবে, কিন্তু শুরুতে ধীর গতিতে, এবং দেহাভ্যন্তরে এর বিকাশ ঘটাবে, কিন্তু ধীর গতিতে, অধিকতর ধীরে, তদপেক্ষা ধীরে, যেখানে উদ্ভিদসমূহ দীর্ঘদিন অবস্থান করতে দেয়া হয়েছে। কারণ পরে উল্লেখিত রোগীতে অত্যন্ত দ্রুততার সাথে ছোরার আভ্যন্তরীণ বিকাশ হয়, কিন্তু ব্যাধি তথাপি অবিরামভাবে বর্ধিত হতে থাকে। এমনকি সবল এবং সর্বাধিক অনুকূল বাহ্যিক পরিবেশে বসবাসকারী রোগীতেও নীরবে এবং প্রায়ই বছরের পর বছর অলক্ষ্যে বর্ধিত হতে থাকে। ফলে যে কেউ যিনি ছোরার সত্য অবস্থিতির নিদর্শনসমূহ না চেনেন, তিনি এ ধরনের ব্যক্তিদেরকে স্বাস্থ্যবান এবং সর্বপ্রকার আভ্যন্তরীণ রোগ থেকে মুক্ত বলে ধারণা এবং ঘোষণা করবেন। প্রায়ই এটি বছরের পর বছর প্রকট লক্ষণরূপে আত্মপ্রকাশ করে না, যাকে আমরা স্পষ্ট ব্যাধি বলব। শত শত পর্যবেক্ষণ ক্রমাগতভাবে আমাকে এই নিদর্শনসমূহের সাথে পরিচিত করেছে, যদ্বারা আভ্যন্তরীণভাবে ঘুমমুক্ত, এখন পর্যন্ত সুস্থ থাকা ছোরা চুলকানি রোগ চেনা যাবে, এমনকি ওইসব রোগীতে যেখানে এটি উপস্থিত সময় পর্যন্ত আতঙ্কজনক কোনো ব্যাধিতে আত্মপ্রকাশ করেনি, যার ফলে আমি এই ব্যাধির মূলোৎপাটন করতে এবং সম্পূর্ণরূপে এর মূল স্বভাব আরোগ্য করতে সক্ষম হই। খুব সহজে ওই অবস্থা আসার পূর্বে, যখন আভ্যন্তরীণ ছোরা স্পষ্ট চিররোগে বিকাশ লাভ করেছে এবং এমন ভীতিকর অবস্থায় উত্তীর্ণ হয়েছে যে বিপজ্জনক অবস্থা আরও কঠিন করে দিয়েছে এবং ক্ষেত্র বিশেষে অসম্ভব করে তুলেছে। ছোরার অনেক নিদর্শন আছে যা ক্রমাগতভাবে দেহাভ্যন্তরে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যেহেতু তখনও তা ঘুমন্ত অবস্থায় আছে এবং
এবং কখনো স্পষ্ট ব্যাধির প্রাদুর্ভাব হয়নি। কিন্তু কোনো ব্যক্তিরই এই লক্ষণগুলো সব সমান থাকে না। কারো মধ্যে বেশি লক্ষণ থাকে, কারো মধ্যে অল্প লক্ষণ থাকে, কারো মধ্যে উপস্থিত কেবল একটি মাত্র লক্ষণ থাকে। কিন্তু শেষ পর্যন্ত তার মধ্যে অন্যান্য লক্ষণ আসবে। সে হয়তো তার দেহের বিশিষ্ট রোগ প্রবণতা অনুসারে অথবা বিভিন্ন ব্যক্তির বাহ্যিক ঘটনা অনুসারে কিছু লক্ষণ দিতে উদ্যত হবে। এখানে আমাদের পাদটীকা রয়েছে বেশ কয়েকটি। কারণ চুলকানি রোগ এমনই কি যখন এরূপ উচ্চমাত্রায় পৌঁছে তখনও একই সাথে উদ্ভিদ এবং আভ্যন্তরীণ ব্যাধি সহ, এক কথায় সমগ্র জোড়া আভ্যন্তরীণ সুনির্দিষ্ট ওষুধ দ্বারা খুব কষ্টে আরোগ্য করা যাবে। তবে শুরুতে সত্যি এর সূচনার অব্যবহিত পরে খুব সহজে আরোগ্য করা যেত, কিন্তু কেবল বাহ্যিক ওষুধ দ্বারা উদ্ভিদ সম্পূর্ণ অপসারণের আগেও অধিক সহজে এবং নিশ্চিতভাবে আরোগ্য করা যায়। কিন্তু উদ্ভিদ অপসারণের পর অবশ্য আমাদের আরোগ্য করতে হয় আভ্যন্তরীণ জোড়া, যা এটি জন্ম দেয় এর গৌণ লক্ষণ হিসেবে এবং নামহীন চিররোগের বিকাশ হিসেবে। চুলকানি রোগ যদিও এটি খুব বিকাশ লাভ করে, তথাপি এর আদি অবস্থায় সর্বাধিক সহজে, নিশ্চিতভাবে এবং সম্পূর্ণরূপে আরোগ্য হয় এর বাহ্যিক উদ্ভিদ সহ আভ্যন্তরীণ ওষুধের সাহায্যে, কোনো বাহ্যিক ওষুধ ছাড়াই। ঠিক যেমন যৌন সংসর্গ ঘটিত শ্যাঙ্কার ব্যাধি পারদ ঘটিত সামান্য একমাত্রা ঔষধ সেবনে প্রায়ই সর্বাধিক নিশ্চিতভাবে এবং সহজে সম্পূর্ণরূপে আরোগ্য হয়, যখন শ্যাঙ্কার কোনোরকম বাহ্যিক ওষুধের সাহায্য ছাড়া দ্রুত লঘু ক্ষতে পরিণত হয় এবং কয়েকদিনের মধ্যে আপনি আরোগ্য হন। ফলে গৌণ লক্ষণসমূহের কোনো চিহ্ন আর কখনো উপস্থিত হয় না এবং হতে পারে না, কারণ আভ্যন্তরীণ লক্ষণসমূহ স্থানীয় লক্ষণ সহ আরোগ্য হয়েছে, যা আমি বহু বছর মৌখিকভাবে এবং লেখার মাধ্যমে শিক্ষা দিয়েছি, এবং এ ধরনের আরোগ্য দ্বারা আমি বিষয়টি সত্য প্রমাণ করেছি। আমরা ওই সমস্ত অগণিত চিকিৎসকগণকে কিভাবে ক্ষমা করতে পারি, যারা এখন পর্যন্ত সাধারণত এভাবে চিকিৎসার মাধ্যমে 300 বছরের অধিক সময় যাবৎ যৌন ব্যাধির বিস্তার ঘটাচ্ছে, তথাপি এর স্বভাব চেনার ক্ষেত্রে এত অজ্ঞ রয়ে গেছে যে তারা এমনকি অদ্যাবধি শ্যাঙ্কারের দিকে তাকিয়ে সংক্রমিত রোগীর মধ্যে শুধুমাত্র এই শ্যাঙ্কার ব্যতীত আর কোনো রোগই স্বীকার করে না, এবং সিফিলিস দেখে না, যা পূর্বেই অভ্যন্তরে বর্তমান ছিল এবং সমগ্র দেহে বিস্তার লাভ করেছে, এমনকি শ্যাঙ্কারের প্রাদুর্ভাবের আগে। এবং সেই হেতু তারা অন্ধভাবে মনে করে যে শুধু শ্যাঙ্কারটাই যৌন ব্যাধি, যা সম্পূর্ণ ধ্বংস করতে হবে বাহ্যিক ওষুধ দ্বারা, যাতে তারা এই ঘোষণা দিতে পারে যে মানুষটি আরোগ্য হয়েছে। এবং তাদের অভিজ্ঞতায় হাজার হাজার ঘটনার মাধ্যমেও তারা বুঝে না যে শ্যাঙ্কারের স্থানীয় ধ্বংসের মাধ্যমে তারা ক্ষতি ছাড়া আর কিছুই করেনি, যেহেতু তারা দেহাভ্যন্তরে এর পূর্ব থেকে অবস্থিত সিফিলিসকে শুধুমাত্র এর স্থানীয় লক্ষণ থেকে বঞ্চিত করে রোগের গতিপথ পাল্টিয়ে দিয়েছে, এবং তদ্বারা আভ্যন্তরীণ ব্যাধিকে যৌন ব্যাধি হিসাবে শুধুমাত্র অধিক নিশ্চিত এবং ভয়াবহভাবে আবির্ভূত হতে বাধ্য করেছে, এবং এমন পন্থায় যে আরোগ্য কৃচ্ছসাধ্য হয়ে গিয়েছে। তাদের এমন সর্বজনীন ক্ষতিকর বক্রদৃষ্টি কিভাবে ক্ষমা করা যায়? অতএব এইসব চিকিৎসকগণের কেন কখনো আচিলের উৎস বিবেচনা করে না? কেন তারা সর্বদা আভ্যন্তরীণ সর্বজনীন ব্যাধি উপেক্ষা করে, যা এর উদ্ভিদগুলোর কারণ? যখন এটি শনাক্ত হয় তখনই কেবল এর সবচেয়ে হোমিওপ্যাথিক ঔষধ দ্বারা সম্পূর্ণরূপে আরোগ্য হয়, আচিল ধ্বংসকারক বাহ্যিক কোনো ব্যবস্থা ছাড়াই।
এমনকি যদি এই অবহেলা এবং অজ্ঞতার জন্য ক্ষমার ছায়া প্রদান করা হয়, এবং যদি কেউ দাবি করে যে এই চিকিৎসকগণ মাত্র ৩৫০ বছর সময় পেয়েছিল সিফিলিসের প্রকৃত স্বভাব বোঝার জন্য এবং আরও বিস্তর চর্চার পর তারা এ সত্য বুঝতে পারবে, আমি হালকাভাবে হলেও তাদেরকে তাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য কয়েক বছর আগে চেষ্টা করেছি এবং তখন থেকে সময় সময় চেষ্টা করে যাচ্ছি। তথাপি সাবেক চিকিৎসকদের সার্বজনীন অবহেলা এবং আমি বলবো তাদের একগুঁয়ে অন্ধত্ব ক্ষমার অযোগ্য, যার মধ্যে তারা আভ্যন্তরীণ পূর্ব বিদ্যমান ব্যাধি সোরামায়োজমটি চিনেনি, যা চুলকানি রোগের মূলে অবস্থিত, যা কয়েক হাজার বছর যাবৎ মানুষকে সংক্রমিত করে চলছে, এবং যে সকল ঘটনা এর প্রতি মনোযোগ আকর্ষণ করে তা সবই তারা তাদের দাম্ভিক চিন্তাহীনতায় অস্বীকার করে যাচ্ছে, যাতে তারা ভ্রান্ত ধারণা অব্যাহত রাখতে পারে এবং বিশ্বকে এর ধ্বংসাত্মক মোহের মধ্যে ফেলে রাখতে পারে যে অসহনীয় চুলকানি ফুসকা ত্বকের নিছক বাহ্যিক ব্যাধি মাত্র, এবং তাদের স্থানীয় ধ্বংস দ্বারা মানুষ ভ্রূটা ব্যাধিতে মুক্ত হয় এবং সম্পূর্ণ পতন। দৈবাত নিছক কোনো বাজে লেখক নয়, আধুনিক এবং অত্যাধুনিক যুগের খ্যাতনামা এবং প্রখ্যাত চিকিৎসকগণ এই কষ্টদায়ক ভুলের জন্য স্বয়ং অপরাধী হয়েছে, অথবা আমি বলি এটি তাদের ইচ্ছাকৃত অপরাধ। ভন হেলমন্ট থেকে অ্যালোপ্যাথির সর্বশেষ সমর্থক পর্যন্ত সকলে উপরে উল্লেখিত ওষুধের ব্যবস্থা দ্বারা তারা সত্যিই তাদের লক্ষ্যে পৌঁছেছিল, অর্থাৎ ত্বক থেকে চুলকানি এবং উদ্ভিদ অপসারণ করাই ছিল তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য ছিল, এবং তারা ধারণা করেছিল, অথবা অন্তত তারা ছল করেছিল, যে তাদের স্পিরিটের বিষক্রিয়ায় তারা স্বয়ং ব্যাধি ধ্বংস করেছে, এবং প্রকৃতই সম্পূর্ণভাবে, এবং তারা এভাবে প্রতারিত রোগীদের নিশ্চয়তা দিয়ে পাঠিয়ে দেয় যে তারা পুনরায় সুস্থ হয়েছে। চর্ম উদ্ভিদ, যা সোরার নৈসর্গিক রূপের অন্তর্ভুক্ত, তা একতরফাভাবে ধ্বংসের ফলস্বরূপ যে সকল রোগ যন্ত্রণা আসে তারা সম্পূর্ণ ভিন্ন কোনো কারণে নতুনভাবে আবির্ভূত ব্যাধির মতন করে সংঘটিত হয়। তাদের মনের সংকীর্ণতার জন্য তারা পূর্বযুগীয় সৎ পর্যবেক্ষকদের অসংখ্য স্পষ্ট প্রমাণসমূহ গভীরভাবে নিরীক্ষণ করেননি, যা চুলকানিযুক্ত উদ্ভিদ স্থানীয়ভাবে অপসারণের দুঃখজনক কুফলগুলোর বিবরণ ধারণ করে। এই কুফলগুলো প্রায়ই এত কাছাকাছি সময়ে অনুগামী হয়েছে যে হয় মানুষ তার বিবেককে অস্বীকার করবে, অথবা এগুলোকে চর্মরোগ বাহ্যিকভাবে অপসারণের পরবর্তী তাৎক্ষণিক ফলাফল হিসাবে স্বীকার করে নিতে হবে। আভ্যন্তরীণ মারাত্মক ব্যাধির ছোড়া, যাকে স্থানীয় লক্ষণ চর্মরোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা আভ্যন্তরীণ ব্যাধি প্রশমনের জন্য প্রকৃতি কর্তৃক পূর্ব নির্ধারিত ছিল, তা অপসারণের পর অনারোগ্য আভ্যন্তরীণ ব্যাধি ছোড়া তখন বাধ্য হয় এর গৌণ লক্ষণের প্রাদুর্ভাব প্রকাশ করতে। এর পরের পাতাটিকায় বলা হয়েছে, ছোড়া যখন সুপ্ত এবং যখন পর্যন্ত তা দেহাভ্যন্তরে ঘুমোতে থাকে, এবং যে সময় পর্যন্ত তা গুরুত্বপূর্ণ চিররোগের বিকাশ লাভ করেনি, তখনও ছোড়ার নিদর্শনসমূহ তদন্ত করে জানা এবং শনাক্ত করা শত শত অপর ব্যক্তি অপেক্ষা আমার পক্ষে অধিকতর সহজ। স্বয়ং আমার সাথে এ সকল ব্যক্তিদের স্বাস্থ্যগত অবস্থার সঠিক তুলনার মাধ্যমে, যেহেতু আমি, যদিও বিরল ঘটনা, কখনো ছোড়া কর্তৃক আক্রান্ত হইনি, এবং আমি আমার জন্ম থেকে এমনকি এখন পর্যন্ত আমার ৮০ বছর বয়সে অত্র এবং পরে বর্ণিত ছোট বড় রোগ ব্যাধি থেকে সম্পূর্ণ মুক্ত আছি। যদিও
যদিও আমি মোটের উপর অচির মহামারী রোগে সংক্রমিত হওয়ার খুব বেশি প্রবণতা সম্পন্ন এবং আমার জীবনে যদিও আমি অনেক মানসিক আঘাত এবং হাজারো ধরনের মানসিক যাতনার শিকার হয়েছি। এটা হ্যানিম্যানের কথা। এরপরের কথাটিকে তিনি বলেছেন, অ্যালোপ্যাথিও রোগীর মধ্যে রোগের গোপন সুপ্ত অবস্থা অনুমান করে, যাতে তার বিরুদ্ধে উগ্র বোধশক্তিনাশক ঔষধ, রক্তপাত ইত্যাদি ব্যবস্থার মাধ্যমে তাদের অন্ধ আক্রমণের কারণ ব্যাখ্যা করা যায়, অথবা অন্তত তজ্জন্য অজুহাত দেখানো যায়। ব্যাধির তথাকথিত এ গোপন অবস্থা সম্পূর্ণ অনুমান সর্বস্ব এবং কাল্পনিক। যেহেতু ওইসব চিকিৎসকদের বিবরণ অনুসারে তাদেরকে কোনো স্পষ্ট নিদর্শন এবং লক্ষণ দ্বারা চেনার যোগ্য বলে মনে করা হয় না, কিন্তু যা কোনো নিদর্শন দ্বারা এর গোপন কাল্পনিক অস্তিত্ব প্রকাশ করে না, তা আমাদের মতো মানুষের কাছে অস্তিত্বহীন। যেহেতু স্রষ্টা আমাদেরকে সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী করেছেন, ফলে এটি আমাদের কাছে ঘূর্ণায়মান কল্পনার অলিক মূর্তিস্বরূপ। প্রকৃতিতে শক্তিসমূহ ঘুমন্ত, সুপ্ত থাকার বিভিন্ন ঘটনা থেকে এটি সম্পূর্ণ আলাদা। তাদের সাধারণ গোপনীয়তা সত্ত্বেও তারা আত্মপ্রকাশ করে যখনই আভ্যন্তরীণ ঘটনা এবং অবস্থা উপস্থিত হয়। উদাহরণস্বরূপ, সুপ্ত তাপ, এমনকি শীতল ধাতব পদার্থেও প্রকাশিত হয় যখন তাদের ধ্বংস করা হয়। ঠিক তদ্রূপভাবে সোরা আত্মপ্রকাশ করে। উদাহরণস্বরূপ, পেশিসমূহের আবরণে টেনে ধরা ব্যথা হিসেবে, সোরা সংক্রমিত ব্যক্তি শীতল বায়ু প্রবাহকালে অনাবৃত থাকার ফলে ইত্যাদি। এই ছিল আমাদের ব্যাখ্যা পর্যন্ত মহাত্মা অ্যানিমেলের উক্তি এবং পাদটিকা। ব্যাখ্যা থেকে আমরা ইনশাআল্লাহ কালকে পড়বো। এর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? মহাত্মা অ্যানিমেলের উক্তি এবং পাদটিকা, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, নতুবা আমরা ইনশাআল্লাহ পরবর্তী ম্যাচে আমি ডেকে ক্লাসে চলে যাব। মহাত্মা অ্যানিমেল পাদটিকার মধ্যে বলেছেন যে উনি বিস্ময়কর হলেও সত্য যে তিনি সোরা মুক্ত ছিলেন। বিশ্বনাথ দত্ত স্যার আছেন? হ্যাঁ স্যার, আছি স্যার। স্যার ভালো আছেন? জি স্যার, আমি ক্লাস শুরু করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাইকে আজকে এই গুড মর্নিং ক্লাসে স্বাগতম জানাচ্ছি। বড় গুরুজনদের আমার প্রণাম, আর ছোটদের এবং সমবয়সীদের আমার আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই মহতি অনুষ্ঠানে আজকে একটা পেশেন্টের উপরে যে আমি যেটা দেখেছি সেটা দিয়ে শুরু করছি। অনেকদিন আগের কথা, সম্ভবত 1980 সালের, তখন আমি মেডিকেল স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারে পড়ি। ডুবের বইটা বেশি করে পড়তাম, এলেন স্কিনারও পড়তাম, বরিক পড়তাম। আমার মেজ বোন তখন ফুড পয়জনিং হয়, বেলা 12টা-1টার সময় মধ্যে থেকে লুজ মোশন হয়, এরপর ঘন ঘন লুজ মোশন, এরপর আমার কাছে ওষুধ চায়। আমি রোগের কারণ
আর বাইরে ফাস্ট ফুড আর টাইম 12টার থেকে 1টার মধ্যে মিড ডে মিড নাইট দেখে আর্সেনিক অ্যালবাম সিলেকশন করি 30 দিয়েছিলাম, দুটো গান। তারপর 4টে পর্যন্ত কোনো পরিবর্তন নেই। মাঝে মাঝে পায়খানায় যাচ্ছে, এখন পুরো জলের মতো শীত করছে। আমি কি করি? উইলিয়াম বরিকার রিলেশনশিপ দেখলাম, আর্সেনিকের অ্যান্টিডোট আর এসব দেখে নার্স ভূমিকা 30 দিলাম। তখন তো স্টুডেন্ট, কিছু জানি না। 1 ডোজ দিলাম, তাতেও কোনো সুবিধা হলো না। মনে মনে বিভিন্ন সেমিনারের কথাগুলো শুনছি, এই সিজি রমন কথা। তা এসপিতে একটা লেকচারে শুনেছি, একই রোগে কোনো ওষুধ দিলে স্কিন ডিজিজের উপরে বলছিলেন, যদি স্কিন ডিজিজটা বেড়ে যায় আর ডাক্তারবাবুরা যদি বলে যে হোমিওপ্যাথিক ওষুধে বাড়িয়ে দিচ্ছে, বলে এটা আবার কোথায় লিখেছে? বাড়িয়ে দেয় নাকি? স্কিন ডিজিজের ওষুধ দিচ্ছে আর সারা শরীর ছেয়ে যাচ্ছে, তার মানে হয় মেডিসিনটা ভুল হয়েছে বা পোটেন্সি বেশি দিয়ে দিয়েছে, ঠিক মতন দেয়নি। অতএব আমিও সেইটাকে ভেবেছি যে আমার ওষুধটা কি টোটাল ঠিক হলো না, এ দেখি আরো জলের মতো পায়খানা শুরু করে দিয়েছে। তখন কি করব? আস্তে আস্তে শরীরটাও ডিটোরেট করছে, রোগী কষ্ট পাচ্ছে, ভুল সিলেকশন বা ভুল পোটেন্সি হয়তো হচ্ছে। তারপরে রোগীর হাত পা, রোগীর পাটা বরফের মতো ঠান্ডা। ধীরে ধীরে ঠান্ডাটা ওর দিকে উঠছে, থায়ের দিকে উঠছে। এরপর মুখটা ফ্যাকাশে, ধীরে ধীরে সাইনোসিস নিয়েছে বর্ণ ধারণ করছে। দেখি তো ডিহাইড্রেশনটাকে দেখি। আমরা জানি যে বুড়ো আঙ্গুলার তর্জনীটা দিয়ে হাতের চামড়াটাকে আমি টেনে যদি ধরি, হাতের চামড়াটা যদি টেনে ধরা যায়, তখন যে চিমচিমাটা তুললে পরে ছেড়ে দিলে দেখলাম চামড়াটা তেমনই চুপসিয়ে আছে, মানে ও টান টান হচ্ছে না। এটা দিয়ে ডিহাইড্রেশনটা দেখে, মানে যদি কোনো রোগ না হয় চামড়াটা টানলে পরে আবার সঙ্গে সঙ্গে নিজের জায়গায় ফিরে আসে। যখন বুড়ো বুড়িদের মধ্যে দেখা যায় যে চামড়াটাকে তুলছি, তুলে যদি ছেড়ে দিই দেখে চুপসিয়েই আছে, ও আসছে নিজের জায়গায় যাচ্ছে, তার মানে প্রচুর ডিহাইড্রেশন হচ্ছে। তো এখন তো হসপিটালে নিয়ে গিয়ে, তখন তো বাড়িতে এরকম স্যালাইনের ব্যবস্থা ছিল না, স্যালাইন তো দিতে হবে। যাই হোক ওআরএস দিচ্ছি, ওআরএসও দিচ্ছি, কিছুক্ষণ পরে বমি, চাল ধোয়া জলের মতন। তারপরে যেটা চাল ধোয়া জলের মতন পায়খানা, সেটাকে আমাদের ভাষায় বলে বমি, ভেদ আর বমি। মনে মনে ভাবছি এই ফুড পয়জনিংটা তো কলেরার জন্য তো দায়ী ব্যাকটেরিয়া মানে স্ট্যাফিলোকক্কাস এর স্ট্যাফিলোকক্কাসের দৈত্যটা তো সঙ্গে সঙ্গে বেড়ে যায়, তাড়াতাড়ি বংশ বিস্তার করে, রোগীকে ক্রাইসিসের দিকে ঠেলে দিচ্ছে। কি করে ওয়ারেস দিচ্ছি? রিজেক্টাইল ভমিটিং, মানে পেশেন্ট নির্দিষ্ট স্থানে বা বেসিনে যাওয়ার আগেই সবেগে বমি করে দিল। মনে মনে চিন্তা করছি ইনফেকশন, লুজ মোশন, ভমিটিং, ডিহাইড্রেশন
সায়োনিসিস, এর আঙ্গুলের খিল ধরা, ক্র্যাম্প। ক্র্যাম্প মানে তো যখন ক্র্যাম্প হয় তার মানে পটাশিয়ামের ঘাটতি আরম্ভ হয়ে গেছে। হোমিওপ্যাথিকে কি সারবে তো, বাড়িতে রাখা যাবে না। ঠিক এমন সময় শুনতে পাচ্ছি বাইরের থেকে আমার নাম ধরে কে ডাকছে। আমাদেরই পাড়ার কাকু, উনি হোমিওপ্যাথিক নিয়ে বিস্তর পড়াশোনা করে, রাত 3টে উঠে মেটে আমেরিকা পড়েন। ওনার নাম হচ্ছে সুমিমল দত্ত, শ্রী HB মিত্র, সুমিমল মিত্র, HB মিত্র। 1938 সালে গ্রাজুয়েট, চট্টগ্রামের থেকে। এবারে উনি রেলওয়ে একজন বড় পদস্থ অফিসার। তা আমি বললাম, কাকু বাড়িতে আসুন, আমার বোনের এই অবস্থা। উনি এসে দেখি বলল, বিরক্ত ম্যাডাম কাকুটি আছে তো? আমি বললাম, হ্যাঁ, কিছুদিন আগে আপনাকে হেপকোট থেকে আমি এনে দিয়েছিলাম। উনি আমাকে গিয়ে বলে, যাও হোমিওপ্যাথিক ওষুধটা নিয়ে আসো বাড়ির থেকে, আমি দেখে পেশেন্টকে পর্যবেক্ষণ করব। তারপরে আমি নিয়ে আসলাম দৌড়ে গিয়ে ওনার বাড়ির থেকে, উনি চাবিটা দিয়ে দিয়েছিল, চাবিটা খুলে বাড়ির থেকে নিয়ে আসলাম। তখন উনি 1 কাপ জলের মধ্যে 1 ফোঁটা দিয়ে বললো, ভালো করে গুলে 1 চা চামচ খাইয়ে দাও, এবং 15 মিনিট পর পর সেটা খাওয়াবে। যদি ঘুমিয়ে পড়ে আর দিও না, সকালে উঠে ও নিজের থেকেই খাবে। ঠিক তাই, পরের দিন রোগী ফিট। উনি কি লক্ষণ দেখলেন? দুর্গন্ধহীন প্রচুর ঘের ও প্রচুর বমি, প্রবল পিপাসা, বরফ ও টক খাবার ইচ্ছা, মানে টক পানিপুরি, মানে ওয়াটার বল, যেসব ফুচকার মধ্যে ইনফেকশন ভর্তি, বাইরের থেকে সেই জলটা পাল্টায় না, এইসব খেয়ে 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 স্ট্যাফিলোকক্কাস ইনফেকশন, বিভিন্ন রকমের ইয়ে, স্যালমোনেলা টাইফি টাইফি, সব থেকে একদম যে পেটের 12টা বাজাচ্ছে, সেটার থেকে যে বমি, পায়খানা। তারপরে কপালের উপরে ঠান্ডা ঘাম ও হিমাঙ্গ অবস্থা, মানে পলাশ স্টেজ। ঘর্ম শীতল, শুধু ঘর্ম কেন, বৃহত্তমের অঙ্গ প্রত্যঙ্গ, শ্বাস প্রশ্বাস, জিহ্বা সবই শীতল, উত্তাপ প্রায় থাকে না, বলিলেও চলে। কিন্তু এমন অবস্থাতে সে বরফ বা বরফ জল খাইবার ইচ্ছা প্রকাশ করে, ঠান্ডা জল দেবে। যে সকল রোগের জীবনী শক্তির দ্রুত পতন, সম্পূর্ণ অবসন্নতা এবং হিমাঙ্গ অবস্থা অতি দ্রুত উপস্থিত হয়, তাহাতে উপযোগী। কোনটা উপযোগী? বৃহত্তম। কিন্তু আশ্চর্য, যেখানে স্যালাইন দেওয়া হলো না, যেখানে রাত্রির 8টার সময় আমি ভিরেটন অ্যালবাম দিলাম, আমার HB মিত্র কাকুর পরামর্শে, কাকুই বললেন, সেখানে কি সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে কত বড় ইনফেকশনটাকেও এই হোমিওপ্যাথিক ওষুধ ভালো করে দেয়। আমি যখন চেম্বার করতাম, তখন বলছে, আপনাদের ওষুধে এমনভাবে একটা তাচ্ছিল্য মতন বা উদ্ধত্ত স্বভাবের, এমনকি অনেক অ্যালোপ্যাথি ডাক্তারও বলেছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমি প্রতিবাদ করেছি, কি বলেন আপনি, আমাদের ইনফেকশন যারা মারতে পারে, আপনারা অত তাড়াতাড়ি মারতে পারেন না। আমাদের এপিসমিল আছে, আমাদের বেলেডোনিন আছে, আমরা এত বড় হেনিম্যান, এত বড় স্কারলেট ফিভারে এত বড় ইনফেকশনটাকে উনি একাই রোধ করে দিলেন। আর আপনি বলছেন কি, একদম, আমি কিন্তু একদম মুখের উপর বলছি, মূর্খের মতো কথা বলবেন না, আমরা, আমার তো ঔদ্ধত্য হয়ে গেছে, মানে রেগে মেগে বলেছি। আসল ব্যাপারটা আপনি জানবেন, পড়াশোনা করবেন, তারপরে আমাদের সাথে তর্ক করবেন। আপনি
অর্গানন অফ মেডিসিন পড়বেন, শুধু ভূমিকাটাই পড়বেন, তারপরে এসে কথা বলবেন আগে বাজে কথা। এমনকি আমরা যখন পড়তাম 80 দশকে, টেটিস হাসি কি, এই এবার টেটিস করে যে যা তোর কোন এমটি আছে আমি শিখিয়ে দেবো আমরা, কারণ আমাদের শিখিয়েছে। আমরা নার্সিংহোমে বড় বড় যারা প্রফেসর, জওহরলাল নেহরু কল্যাণীতে হসপিটালে তারা ইয়ে করতেন, ট্রিটমেন্ট করতেন, এবং নিজেদের নার্সিংহোম আছে এসএনআর কার্নিভাল কল্যাণী সাবস্টেশনের পাশে, ডাক্তার এসকে সরকার, আমরা শিখেছি। আমাদের সাথে ইয়ার্কি মারতেছে, হ্যাঁ আমাদের। যা হোক, এই যে এত তাড়াতাড়ি ভিয়েতনাম গান এত বড় একটা টেস্টকে ভালো করে দিল, যেটা স্ট্যাফাইলোকক্কাস ইনফেকশন, ওরা তো কতগুলো দিত, ওষুধ দিত, ওদের কাছে খারাপ হলেও কোনো ব্যাপার নেই। যা হোক, সে কথা পরে বলছি। যে এই যে উপযোগী, অতি দ্রুত উপস্থিত হয় তাহাতে উপযোগী প্রায় সব রোগের সহিত কপালে শীতল ঘর্ম লক্ষণটি থাকে। সারা দেহে শীতল ঘর্ম, সারা দেহে শীতল ঘর্ম, এটা ট্যাবে কেন আছে। শিশু ও বৃদ্ধদিগের জন্য, অর্থাৎ জীবনের প্রথম ও শেষ প্রান্তে যে সকল ব্যক্তি স্বভাবত ঠান্ডা দেহ এবং যাহাদের জীবনী শক্তি প্রতিক্রিয়া অল্প, যে সকল যুবক স্নায়বিক ও রক্ত প্রদান তাহাদের পক্ষে দূরে। জিহ্বার অগ্রভাগ রক্তবর্ণ কিন্তু শীতল, শীতল তাহার ঘর্ম, শীতল তাহার দেহ, শীতল তাহার শ্বাস প্রশ্বাস, জিহ্বা সবই শীতল। এবার আসি ম্যালেরিয়া জাতীয় সবিরাম প্রকৃতি জ্বর প্রায় প্রত্যহ রাতে 5টার সময় আসে। জ্বর আসিবা পূর্বে কপালের উপরে বিন্দু বিন্দু ঘাম দেখা দেয়। শীতের সময় ভেদ ও বমিও দেখা দিতে পারে, অথবা কোষ্ঠবদ্ধতা থাকিতে পারে। প্রবল প্রলাপ, উত্তাপ অবস্থা যৎসময় ঘর্মাবস্থায় প্রচুর ঘর্ম হইয়া রোগী পুনরায় হিমাঙ্গ হইয়া পড়ে, মানে শ্বাসকষ্ট দেখা দেয়। নারীর গতি অত্যন্ত মন্দ হইয়া আসে, অত্যন্ত বুঝার করা না, তৎসর উদ্বেগ, অস্থিরতা, শ্বাস প্রশ্বাসে জোর শব্দ, নারী দ্রুত, ধীর, ক্ষীণ, অসম, সবিরাম জ্বর। শীতাবস্থায় হাতের সমস্ত নখগুলি নীল বর্ণ দেখায়। ঘাম শীতল ও যেন চটচটে। জ্বর আরম্ভের পূর্ব হইতে ঘাম আরম্ভ হইয়া উহা জ্বর ভোগের শেষ পর্যন্ত থাকে, স্ত্রীলোকের যন্ত্রণাদায়ক ঋতুস্রাব, ডিসমেনোরিয়া, মানে পেইনফুল অ্যান্ড ডিফিকাল্ট মেনস্ট্রুয়েশন, ডিসমেনোরিয়া সহিত ইহার এমনকাল বহিষ্ঠার মন ভেদ ও বমন বা অবসাদকারী উদরময় চলিতে থাকে। তবে ভিয়েতনামের বৈশিষ্ট্য এই যে ওই সঙ্গে প্রচুর ঠান্ডা ঘাম চলিতে থাকায় দুর্বলতার আতিশয্যে রোগিণী একেবারে শয্যাশায়ী হইয়া পড়ে। কাজেই ইহার লক্ষণযুক্ত স্ত্রী রোগীর মাতৃর প্রত্যেক ঋতুস্রাব এর আগমনের সঙ্গে সঙ্গে বিমর্ষ, হতাশ ও নিরানন্দে সমাচ্ছন্ন হইয়া ওঠে। সমগ্র জগৎটি তাহার নিকট ঘোর অন্ধকারে সমাচ্ছন্ন বলিয়া মনে হয়। ওই অবস্থা থেকে বেশিদিন ধরে চললে রোগিণী যে কোনো ব্যক্তিকে চুম্বন করবার প্রবৃত্তি বা মূর্ছা প্রবণতা দেখা দেবার সম্ভাবনা। ভিয়েতনাম রোগিণী অনেক সময় নিজেকে গর্ভবতী মনে করে,
ও সত্ত্বেও সে একটি শিশু সন্তান প্রসব করিবে ধারণা করে। অদ্ভুত লক্ষণ। ইহা রোগিণী গর্ভসঞ্চার ও প্রসবের অনুভূতিতে ব্যাকুল হয়ে ওঠে। ইহা ব্যতীত সে মনে করে একটি দুষ্ট বুদ্ধি যেন তাহাকে সর্বদাই পাপ কর্মে লিপ্ত থাকিতে বাধ্য করিতেছে। আবার কখনো বা তাহার সর্বদাই মনে হয় মস্তিষ্কের মধ্যে বরফ জমিয়ে আছে, জিহ্বাটি ভারী হয়ে উঠছে, মুখগহ্বর ও গলদেশে যেন পিপারমেন্ট বৎ ঠান্ডা বস্তু লেগে থাকা গল অভ্যন্তরটি ঠান্ডা হয়ে গিয়েছে। জল পানের সময় ওই জল খাদ্যনালীর মধ্য দিয়ে পাকস্থলীতে প্রবেশ না করে বাইরে নিক্ষিপ্ত হয়ে পড়ছে বা শিরা উপশিরা প্রভাবিত হয়েছে। হাঁটু ও পদদ্বয়ের হাড়গুলির উপর যেন একটি ভারী পাথর চাপা দিয়া সেগুলি ভাঙিয়া ফেলা হইতেছে ইত্যাদি মনে হয়। এবারে আসে মস্তিষ্ক বিকৃতি। মস্তিষ্ক বিকৃতি ভয়ানক ঘের, ভয়ানক বমন, ভয়ানক হিমাঙ্গতা, ভয়ানক পিপাসা ইত্যাদি অবস্থা ইত্যাদি মাত্রাও এই যে চারিটি লক্ষণের যুগপৎ সম্মেলন বীরত্বের পরিচায়ক। এই চারটি জিনিস থাকলে যুগপৎ সম্মেলনে বীরত্বের পরিচায়ক। এই সঙ্গে পেটের ব্যথা থাক বা না থাক, এই চারিটি লক্ষণই যথেষ্ট। অবশ্য এই সঙ্গে বরফ ও লেবু খাইবার ইচ্ছা। মনে রাখিব লবণ ও ভালোবাসে। আবার অশ্লীলতা ও বাচালতাপূর্ণ প্রচণ্ড প্রকৃতির উন্মাদ লক্ষণ ও ইহাকে লক্ষ্য করা যায়। ঘরে প্রতিটি জিনিসপত্র চুরমার করিবার প্রবৃত্তি, বিশেষ করিয়া নিজের পরিধেয় জামা কাপড় ছিঁড়িয়া ফেলিবার একটি অদম্য বাসনা সহিত উলঙ্গ হইবার এবং যাহাকে তাহাকে চুম্বন করিবার ইচ্ছা, ইহার উন্মাদ অবস্থার একটি প্রকৃষ্ট লক্ষণ। কর্মশূন্যভাবে চুপচাপ থাকা ইহার পক্ষে একেবারে অসম্ভব। কোনো কাজ না থাকিলে ঘরের আসবাবপত্র একত্র স্তূপীকৃত করিয়া ইহার পাগল রোগীর সময় কাটাইতেই পায়। ওই কার্যে তাহাকে যদি বাধা দিলে সে নিজের পরিধেয় বস্ত্রাদি ফিরিতে থাকে, অপরকে কামড়াইতে যায় অথবা নতজানু হইয়া ঈশ্বরের আরাধনা করিতে থাকে। আবার অনেক সময় নিজেকে কোনো মহাপুরুষ মনে করিয়া অপরকে নানাভাবে নিজের হুকুম তামিল করতে পারে বা অভিসম্পাদ বর্ষণ করিতে থাকে অথবা আত্মহত্যা করিতে চায়। কিন্তু সাধারণত ইহার রোগী অপরকে কদাচিৎ আক্রমণ করে। প্রসবের পর অনেক সময় ইহার স্ত্রী রোগীর মস্তিষ্কে রক্ত সঞ্চয় হইয়া
আক্ষেপ সহ ওই প্রকার উন্মাদ ভাব প্রায়ই প্রকাশ পাইতে দেখা যায়। আবার দেখা যায় উন্মাদ অবস্থায় যাহাকে তাহাকে চুম্বন করিতে চায়, অশ্লীল গান গাইতে থাকে, অশ্লীল কথা কহিতে থাকে, উলঙ্গ হইয়া থাকিতে চাহে, ঘরের জিনিসপত্র ভাঙিয়া ফেলে, জামা কাপড় ছিঁড়িতে থাকে, কখনো বা কাল্পনিক দুর্ভাগ্যের কথা ভাবিয়া ঘরের মধ্যে নত সুরে চুপ করিয়া বসিয়া থাকে, বা চিৎকার করিয়া আক্ষেপ করিতে থাকে, বদ্ধমূল ধারণাবশত নিজেকে গর্ভবতী মনে করে, কিংবা পীর পয়গম্বর বা মহাপুরুষ মনে করে অভিসম্পাত করিতে থাকে। কর্মব্যস্ত আত্মহত্যা করিতে চাহে, দেহ অত্যন্ত শুকাইয়া আসে বা শীর্ণতা প্রাপ্ত হয়, যক্ষা বা ক্ষয় দোষ, মলত্যাগ করিয়া তাহা খাইতে থাকে। মার্কিউরাস এটা আছে দারুণ ঋতু কষ্ট, ঋতুকালের বেগুনি, এমন কাজ, এমন নিয়ম, ভবিষ্ঠ উন্মাদ ভাব চিপিয়া এবং প্রশিক্ষণিক আক্ষেপ, প্রসবান্তে উন্মাদ চুম্বন করিতে চায়। দারুণ কোষ্ঠবদ্ধতা আছে, মল কালো কালো ঢেলার মতো, চেরিডোনিয়াম, ওপিয়াম, রামবাম, সালফার। ছোট ছোট ছেলে মেয়েদের কোষ্ঠবদ্ধতা লাইকোপোডিয়ামে ব্যর্থ হলে ভিরেকটমের কথা মনে করা উচিত। অনেক সময় দেখা যায় যে রেকটমের ওখানে যদি কোনো ক্যান্সার কিছু হয় তাহলেও তার কোষ্ঠবদ্ধতা শুরু হয়ে যায়। শোথ, মৃগী, জলাতঙ্ক, হার্নিয়া, গলগণ্ড, ধনুষ্টঙ্কার, পক্ষাঘাত, নিউমোনিয়া, কাশি, বাত, স্নায়ুশূল, বাত ও স্নায়ুশূল উত্তাপের বৃদ্ধি, মানে ছেঁকা দিলে বৃদ্ধি হয়, কাশির সহিত লালা নিঃসরণ, ইহা একটি টিউবারকুলার ওষুধ। আফিং আর দোক্তা এর কুফল, আফিং দোক্তার কুফলে এটা দেখা যায়। এখন সদৃশ্য যে এই যে উন্মাদ অবস্থায় আমরা এর আগে স্ট্যামোনিয়াম করেছি, ইহাও উন্মাদের একটি শ্রেষ্ঠ ওষুধ। ইহাতে স্ত্রী পুরুষ অত্যন্ত কাম ভাব প্রকাশ করিতে থাকে, অশ্লীল গান গাইতে থাকে, মারিতে চাহে, কাটিতে চাহে। কিন্তু ভিরেক্টমের সহিত ইহার পার্থক্য এই যে ভিরেক্টম নিজেকে ভগবান তুল্য মনে করিয়া পাঁচজনকে হুকুম করিতে থাকে যে তাহারা তাহার কথা শুনিতে বাধ্য। স্ট্যামোনিয়াম নিজেকে মহাপাপী মনে করিয়া ক্রমাগত অনুতাপ করিতে থাকে, ভগবানের নিকট ক্ষমা প্রার্থনা করিতে থাকে। ভিরেক্টাম যাহাকে তাহাকে চুম্বন করিতে ভালোবাসে, আর স্ট্যামোনিয়াম সর্বদাই অত্যন্ত হাসিতে থাকে। ভিরেক্টামের জিনিসপত্র ভাঙিতে ছিঁড়িতে ভালোবাসে, উন্মাদ অবস্থায় স্ট্যামোনিয়ামের পক্ষাঘাত এবং ভিরেক্টামের শীর্ণতা, ভিরেক্টাম কিন্তু শীর্ণ হয়ে পড়ে। আসল ব্যাপারটা হচ্ছে মাথার মধ্যে এমন ঢুকে যায় যে মাথায় গোলমাল হয়ে যায়, মাথাটাই গোলমাল হয়ে যায়, না তো কেউ কি নিজের বিষটা নিজে খায়। আমি একটা ছোটবেলায় দেখেছি, এই বিভিন্ন এতে আমাদের মধ্যমগ্রামে একজন হাত দেখে বিনা পয়সায়, অনেকে হাত দেখায়, তা সেখানে প্রায় মনে করেন 20-25 জন সবসময় ভিড় থাকে। আবার কিছু কিছু ওই বেকা তেরা পাথরগুলো এমনি অনেককে দিয়ে দেয়। তা সেখানে এক ভদ্রমহিলা দেখতে ভালো, মানে মানে দেখতে ভালো বলতে মানে কৃষ্ণ পরিবারে, আর তার সাথে তার একটা মেয়েকে নিয়ে গেল, ওই 13-14 বছর মনে হবে। মেয়েটা রোগা, মহিলা মতো না, অনেকটা সিপিয়ার মতো মেয়ে, আর
তাকিয়ে আছে মুখটার দিকে, তখন দেখলে মনে হয় যে মেয়েটা একটু কিরকম অ্যাবনর্মাল অ্যাবনর্মাল বা মেন্টাল ডিজিজের উপর। তা ও এই ভদ্রমহিলা সবার সামনেই বললো যে ও নিজের পায়খানা পায়। তখন ওই যে হাত থেকে ভদ্রলোক মধ্যমগ্রামের, সে করলো কি, ওকে ঝাড়িয়ে টাড়িয়ে দিল, আর দু একটা পাথর দিল, আর ঠাকুরের জল পড়া দিয়ে দিল, যা আবার আসিস বলে দিল। এই যে একটা শুনলাম, এটা মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম যে মেয়েটা হয়তো কোনো মেন্টাল প্রবলেমে ভুগছে। এর থেকে কোনো সাইকিয়াট্রিকের কাছে, তখন তো আমি অনেক পড়াশোনা করি, আমি তো তখন ডাক্তার হইনি। হ্যাঁ, পড়াশোনা এরকম দেখা যায়। আবার কোনো কোনো সময় শোনা যায় যে নিজের ইউরিন থেরাপি করে অনেকে, ইউরিন খায় সকালবেলা উঠে, একটু ছোট্ট গ্লাস করে নিয়ে যায়, তারপর একটু নিয়ে মিলিয়ে খায়, খেয়ে নেয়। সেটা ও অনেক বই আছে ওয়াটার থেরাপি বলে, সেটার কার্যকারিতা আমি একজন মাস্টারমশাইকে যে বলে, ওইটার কার্যকারিতা যে আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, যে আমাদের শরীরের যে ভিতরে যে হিউম্যান বডির ভিতরে যে স্টেরয়েডটা আছে, ওই স্টেরয়েডটা কাজ করে। আবার আরেকজন আছেন অশোকনগরে একজন ডাক্তারবাবু আছেন, উনি এখন মানে মারা গেছেন, নাম হচ্ছে পরিতোষ চক্রবর্তী। উনি একটা কথা বললেন এক সোরাইসিসের কেসে, ইউরিনটাকে ওই 100 ml ইউরিনের শিশির মধ্যে ধরে ধরে রেখে দেয়, রেখে দিয়ে ডেট দিয়ে রাখে, এটা এত তারিখ, এটা এত তারিখ করে 1 মাস ধরে জমে। মিনিমাম 1 মাস শিশি, একটা শিশি না, এক প্রতিদিন এক একটা করে শিশি জমিয়ে 1 মাস পরে যে ওই যে প্রথম শিশিটা রেখেছে, তার মধ্যে আবার হোমিওপ্যাথিক ওষুধও চলছে, ওইটা দিয়ে, ওই ইউরিনটা দিয়ে সারা শরীরে সকালবেলা মেয়েকে রোদ্রের মধ্যে থেকে একটু ঘুরে টুরে পরে দিয়ে ভালো করে চান করিয়ে দেয়। দেখা যাচ্ছে উনি এটা পরীক্ষা করে দেখেছেন যে অনেক কমে গেছে। যে ইউরিন থেরাপি শুনেছি, কিন্তু বিষটা খাওয়ার কথা এই আমি বৃহত্তম অ্যালবামে দেখলাম, যদি পাগলের মতন হয়ে যায় সেখান থেকে। আর একটা আমার মনে হয় যে বেশি করে পায়খানা করতে করতে ব্রেনের মধ্যে অক্সিজেনের অভাব হয়ে গিয়ে তার এই বুদ্ধি লোপ হয়ে যায়, স্মৃতি বৈকল্য করে, সেই জন্য এটা হতে পারে। আরেকটা কি, আহ আরেকটা কি যেটা বলছিলাম, স্ট্যামোনিয়ামের অত্যন্ত হাসিতে থাকে, বৃহত্তম জিনিসপত্র ভাঙিতে থাকে, উন্মাদ অবস্থায় স্ট্যামোনিয়ামের পক্ষাঘাত আর বৃহত্তমের শীর্ণতা। এই যে শীর্ণতার থেকে বললাম যে এটা একটা টিউবারকুলার মাঝে শুকাইয়া যাওয়া দেখা দেয়, দেহ কঙ্কালসার হইয়া আসে, উভয় ওষুধই মারিতে চায়, কামড়াইতে চায়, পলাইতে চায়। আর হায়োসিমাস পড়েছি, ইহা উন্মাদ রোগের আরেকটি শ্রেষ্ঠ ঔষধ। ইহাতে অস্থিরতা যথেষ্ট আছে বটে, কিন্তু ইহা স্ট্যামোনিয়াম বা বীরত্তমের মতো ভীষণ নয়। সর্বদাই মনে করে লোকে তাকে বিষ দিয়া মারিয়া ফেলিবার চেষ্টা করিতেছে, তাহাকে পুলিশে দেবার চেষ্টা করিতেছে ইত্যাদি। ব্যর্থ প্রেমজনিত উন্মাদ রোগে ইহা প্রায় বেশ উপকারে আসে। আরেকটা আছে ট্যারেন্টুলা। ট্যারেন্টুলাতে চুরি করিতে চাহে, কিন্তু প্রকৃত কিন্তু চোর নহে, এক প্রকার উন্মাদ ভাব। মারিতে চাহে, চুল ছিঁড়িতে থাকে, বিদ্রুপ করিতে থাকে, হাসে, কাঁদে, কিন্তু গান বাজনায় বসে না, কিন্তু গান বাজনায় উপসে না। আর এরপরে একটা হাইড্রোফোবিনাম বলে একটা ওষুধ, লাইসিন বা হাইড্রোফোবিনাম, এই ওষুধটি মনে হয় একদিন উন্মাদ রোগের শ্রেষ্ঠ ওষুধ বলে বিবেচিত হইবে। ইহা স্ট্যামোনিয়ামের ও হায়োসিমাসের অপেক্ষা অধিক শক্তিশালী। উন্মাদ অবস্থায় নিজেকে কুকুর বিড়াল মনে করে, তাদের মতো চিৎকার করে, এটাও দেখেছি রাস্তার মধ্যে, কুকুরের সাথে ঘেউ ঘেউ করতে হাসছে, কুকুরগুলো কুকুরগুলোই মানে দুঃখ প্রকাশ করছে যে মানুষে এরকম করছে। আমি নিজের চোখে দেখলাম যে কুকুরগুলো তাকিয়ে তাকিয়ে ওর দিকে তাকাচ্ছে, কুকুরগুলো মানে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ও একবার কুকুরের মতো ডাকছে। কুকুরকে নিয়ে যারা
দেখি আজকাল টিভিতে করে কুকুরকে নিয়ে শুয়ে শুয়ে থাকে। কুকুর আবার হাতের মধ্যে আদর করছে, যাচ্ছে। যতই করুক না কেন, সেটার তো একটু যদি ক্ষত হয়, একটু যদি হয়, সে তো ঢুকে যাবে তার যে লালা বিষ। তারপরে সে তো ভুগতে থাকবে। এইগুলো না, আমাদের কুকুরের আছে কি, ইঞ্জেকশন দেওয়া আছে। যতই হোক, তাতেও কিন্তু রোগ হয়। কুকুর, বিড়াল বা এতে যাদের বানর, তারপরে ইঁদুর, এবারে বানর, ইঁদুর এদের সম্বন্ধে আমরা যখন জিজ্ঞেস করলাম প্রফেসরকে, বলে যারা দাঁত মাজে না, মানুষও যদি হয়, ছাগল যদি হয়, দাঁত মাজে না, দাঁতের মধ্যে ছেতলা পড়ে থাকে, দাঁত মানে পাগলেও যদি কামড়ে যায়, তাতেও মানুষের ইনফেকশন হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে ভিক্টর অ্যালবাম, নাম হচ্ছে হোয়াইট হেলোগো। ভিক্টর অ্যালবামটাকে আমাদের সামনে যে উপস্থাপন করেছেন হেনিম্যান, এই হেনিম্যান যে কত ওষুধ এই মেন্টাল ডিজিজের উপরে উনি আবিষ্কার করে গেছেন, এই ওষুধগুলো জানলে আমাদের কাউকে আর অ্যাসাইলামে যেতে হবে না, লুনেটিক অ্যাসাইলামে আমরা যাব না। যদি ঠিক মতন প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের লুনেটিক অ্যাসাইলামে যাওয়ার দরকার নেই। তাহলে ভিরোট্টামের নাম হচ্ছে হোয়াইট হেলোগোর। আর এটা হেনিম্যান করেছে, আর এটা মেলান্টেসি মেলান্টেসি গ্রুপের ওষুধ। মধ্য ইউরোপের ও এশিয়াটিক রুশিয়া এক প্রকার গাছের শুষ্ক মূল হইতে টিংচার প্রস্তুত হয়। কলেরা রোগে ইহা একটি প্রধান ওষুধ। তাহলে এই যে কলেরার যে জীবাণু আমাদের বাংলাদেশে, একদিন টেলিগ্রাফে দেখেছিলাম, সব জীবাণুগুলি যেমন কদম ফুলের মতন এরকম এরকম, কিন্তু করোনা ভাইরাসেরটা আরো একে ওর মধ্যে আরো ক্রাউন হয়ে উপরে স্পাইক গুলো আরো উপরে উঠে গেছে মাঝখান দিয়ে। তাই এই কলেরা একসময় খুলনা, যশোর ওখান থেকেই সারা এশিয়াতে, এই জন্য এশিয়াটিক কলেরা বলে। সেখানে আমাদের জেন কাঞ্জিলাল, মানে জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল, এই খুলনাতে যখন উনি প্র্যাকটিস করতেন, ওখানে যখন কলেরা যখন আবির্ভাব হয়েছিল, তখন সবাই এরকম ওষুধ, মানে কলেরার মারা যাচ্ছে, তুলসী তলায় রেখে গেছে। এসছে জেন কাঞ্জিলাল, অ্যালোপ্যাথিক ডাক্তার, এমডি, আরজিকর, মানে তখনকার দিনে আরজিকর থেকে পাশ করে গেছেন এমডি। 1938-এ উনি এখানে এমডি ছিলেন। তা 1940-42-এ ওখানে বাংলাদেশে দৌলতপুরে উনি প্র্যাকটিস করতেন। তা একদিন একটা ঘটনা হলো যে, যেখানে কলেরা রোগীকে এরকম দেখতে গেছেন এবং দেখেছেন যে অ্যালোপ্যাথিক মতে একটু পরে মারা যাবে বা ডেট, কাউকে পাঠিয়ে দিয়েছে। এমন সময় এক হোমিওপ্যাথি ডাক্তার এলেন। উনি দূরের থেকে তীর্যক ভাবে, একটা তাচ্ছিল্য ভাবে তাকিয়ে তাকিয়ে দেখছেন। সেই ডাক্তারবাবু এসে যখন ওই ওষুধ দিলেন, আর এবং মানে সঙ্গে মানে অনেক কুইক, সে চোখ মেলে তাকালো এবং সে অনেকটা ভালো হয়ে গেল। সেটা দেখে আশ্চর্য হয়ে গেল এবং পরে সেই ওনার এতে শেখার জন্য বই টই নিলেন। তারপরে আস্তে আস্তে উনি অ্যালোপ্যাথিক ঘোষণাই করে দিলেন যে অ্যালোপ্যাথিক করবেন না, হোমিওপ্যাথিক করবেন। যারা প্রকৃষ্ট বিজ্ঞানী, যারা লেখাপড়া জানে, যাদের নাকি কনভার্টেড হয়েছেন, তারা সত্যিই এত সুন্দর করেছেন পড়াশোনা করে। এই যে আমাদের এসবি মিত্র আমাদের ম্যাকেনজি বিল্ডিং, মানে রেলওয়ে, শিয়ালদা, মানে লালবাজারের ওখানে, ওই ম্যাকেনজি বিল্ডিং এর উনি সুপারিনটেন্ডেন্ট। কত বড় চাকরি! তা ওনার কি দরকার রাত্রি 3টে থেকে উঠে এই নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এই বড়ি, কেন সে পড়ে মুখস্থ করে জোরে জোরে পড়ে বাচ্চাদের মতন। তা উনি ভালোবাসতেন, যেহেতু আমি ডিএমএস পড়ছি, তার জন্য আমাকে ভালোবাসতেন। উনি তো চাকরির সূত্রে সময় পেতেন না, এই জন্য আমাকে দিয়ে হেফকোর থেকে ওষুধ দেয়। হেফকোর আবার নিয়ম আছে, সকালবেলা জমা দিতে হবে, 8টার বেশি নিলে, এখন হয়তো 5টা দেবে, আর বিকালবেলা গিয়ে এটা তুলে নিয়ে আসতে হবে, এরকম একটা সিস্টেম ছিল।
তা আমি কলেজ যাওয়ার আগে সময় লাইন দিয়ে জমা দিয়ে দিতাম, কলেজ থেকে ফেরার সময় তুলে নিয়ে আসতাম। তো এই যে ভিড়েরটা অ্যালবামটা আমাদের যে নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় যে কত ইনফেকশন, আরো অনেক আমার ঝুলিতে আছে, যে ইনফেকশন থেকে যে আমরা এ করি, এইগুলো আমি অ্যালোপ্যাথিক ডাক্তার যদি আমার সাথে কোনো তর্ক করতে আসে, আমি উপস্থাপন করি যে দেখুন, আপনারা দাঁতের যন্ত্রণায় 1000 টাকা চলে যাচ্ছে, আর আমার একটা দাঁতের যন্ত্রণা, উপর পাটি দাঁত, আর চোখগুলো ফুলে গেছে, নিচে চোখ মানে লোয়ার আইলিড দুই দিকে ফুলে গেছে, এমন ফুলে গেছে চোখটা যেন বন্ধ হয়ে আসছে, গালগুলো উপরে উঠে গেছে। অ্যালোপ্যাথিক ডাক্তার দেখছে, হ্যাঁ, তা আমি যে ঠিক আছে আমি ওষুধ দিচ্ছে, এপিসমেল 30 দিলাম, 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেল। এবং আমার আরো এখনো যেসব পেশেন্ট গুলো আছে এপিসমেল 30, তাও আবার দুটো করে দানা, আমি বেশি করে লিকুইড দিই না। আর এক একটা দেখি ইউটিউবে 200 2 ফোঁটা করে দিনে 3 বার, বাচ্চাদের কিভাবে যে ইউটিউব করে আমার তো মাথায় আসে না। তা দুটো করে দানা দিয়াতে যদি আমার কমে যায়, তারপরে এলোপ্যাথিক ডাক্তার বলছে, আরে আপনি তো 10,000 টাকার কেস 50 টাকা সারিয়ে দিলেন, এইভাবে কি সংসার চলবে? ওদের হচ্ছে অবস্থা, এই অবস্থা চলে। যাই হোক, আর একটা এখন কথা বলছি যে এগুলি কোথায় কোথায় বেশি কাজ হয়। ক্লিনিক্যালি এনজাইনা পেক্টোরিস, অ্যাপোপ্লেক্সি, অ্যাজমা, কলেরা, কলিক, প্রোলাপস, কনস্টিপেশন, ক্র্যাম্পস, এই ক্র্যাম্পস, তারপরে ডেবিলিটি, ডায়রিয়া, এপিলেপসি, গ্যাস্ট্রিক অ্যান্ড অ্যাবডোমিনাল ডিজঅর্ডার, হেডেক, হ্যাঁ মাথার যন্ত্রণা, এটা একটা দারুণ বলবো, ইনফ্লুয়েঞ্জা, ইন্টারমিটেন্ট ফিভার, হ্যাঁ ইন্টারমিটেন্ট ফিভারটাও তো বলতে হবে, ইন্টারমিটেন্ট ফিভার, আর হচ্ছে লিভার, মেনিয়া, মেলানকোলিয়া, মেনিনজাইটিস, মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার এটা বলা হয়েছে, রিউমেটিজম বাতের ব্যথা, এবং ভার্টিগো এটসেট্রা, ভার্টিগো এটসেট্রা। তাহলে এই হচ্ছে কথা। আচ্ছা, বাতের কথা তো বলেছি আমি, যে বাত ও স্নায়ুশুলে, ইহা বাতের ব্যথা ও স্নায়ুশুল বর্ষায় ভিজা আবহাওয়ায় দেখা দেয় এবং শয্যার উত্তাপে, বিছানার উত্তাপে বৃদ্ধি পায় এবং অবিরাম ফেটে বেড়ালে উপশম হয়। সেই জন্য বাতের রোগী রাত্রিতে শয্যা ত্যাগ করে ও ঠান্ডা মেঝের উপরে কেবলই পায়চারি করতে বাধ্য হয়, ঠান্ডা মেঝের উপরে কেবলই চড়তে বাধ্য হয়। আচ্ছা, এটা স্পেয়ার অফ অ্যাকশন হচ্ছে ভিরেক্টাম অ্যালবাম acts especially upon the system of nutrition, affecting profoundly the vegetative sphere. It also acts upon the blood and nervous system. Pathogenesis কি? It causes disorganization of blood and separate it into its constituent components. The circulation becomes embraced, and as a result there is general torpor of the vegetative system. It gives rise to chlorhydric condition, general coldness, constipation, collapse, copious watery vomiting and purging, spasmodic colic, cramps and spasm. Its action on the nervous system result in excitation of the cerebral nerves producing thereby delirium and mania, in addition to great exhaustion of nerve power. Constitution as it is mainly an acute remedy. No importance is
to be attached to the physical makeup or constitution as such of the patient, but it is especially suited to constants of people too young and too old, that is extremes of age. Temperament হচ্ছে নার্ভাস অ্যান্ড স্যাঙ্গুইন টেম্পারমেন্ট, রিলেশন হিট অ্যান্ড রিলেশন উইথ হিট অ্যান্ড কোল্ড চিলি পেশেন্ট। আর মায়াজান কি ছোড়া ইজ ইন দি ব্যাকগ্রাউন্ড। যতগুলো দেখা গেল যে হেনিম্যান তার ক্রনিক ডিজিজে বলেছেন যে আগে এই উন্মাদ অবস্থায় যে মেন্টাল, এখন তো পাগল বলে না, মেন্টাল প্রবলেমে এই যে হায়াসিমাস, স্টেমোনিয়াম, ভিরেক্টোমিয়ালবাম, তারপরে ইগনিসিয়া, তারপরে বেলেডোনা, তারপরে আরেকটা হচ্ছে হাইড্রোসিয়ানিক অ্যাসিড। এইগুলোর মধ্যে দিয়ে প্রথমে খুঁজে বের করে চিকিৎসা করলে পরে তারপরে ধীরে ধীরে কিং অফ অ্যান্টিসেপটিক মেডিসিন দিলে আস্তে আস্তে তাকে আমরা ভালো করতেই পারবো। তা এখন যদি আমরা আসি যে ভিরেক্টাম অ্যালবামে কিছু ডিফারেন্সিয়েট করতে পারি। ভিরেক্টাম অ্যালবামের যে এই যে ক্র্যাম্প বলছে, যে ক্র্যাম্পের কথাটা, ক্র্যাম্প, কনভালশন, স্প্যাজম, এই সবই হচ্ছে একটা খিল ধরা, মানে খিল ধরার ব্যাপার। তা ক্র্যাম্পের মধ্যে এই যে হিমাঙ্গ অবস্থার মধ্যে যে কি কি তিনটে মেডিসিনের কথা বলা হচ্ছে, যে ক্যাম্পার, ভিরেক্টাম আর টিউপ্রাম। টিউপ্রামের ক্র্যাম্পটা দেখা যায় যে হাতের যে এই যে আমাদের থাম আছে, থাম বুড়ো আঙুলটা আস্তে 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 একেবারে পামের সাথে মিশে যাবে। তারপরে আস্তে আস্তে অন্য চারটে যে ফিঙ্গার আছে ওরা আস্তে আস্তে মুছছে। এখান থেকে শুরু হবে আমাদের ক্র্যাম্পটা। এটা হচ্ছে টিউপ্রামের একটা প্রধান লক্ষণ। সমস্ত বইতেই আমি পড়েছি এবং দেখেছিও যে ক্র্যাম্পের এটা। আর ক্যান্সারে কলেরা রোগ আরোগ্য করতে স্বয়ংসম্পূর্ণ ওষুধ, কিন্তু কলেরা লক্ষণটা হচ্ছে হিমাঙ্গতা শুষ্ক প্রকৃতির। কেননা সূচনা অবস্থা হইতে শেষ অবস্থা পর্যন্ত কোনো সময় ইহাতে ভেদ ভ্রমণ বা ঘাম কিছুই পাওয়া যায় না, কিন্তু ইহা প্রয়োগে ওই শুষ্কতার অবসান ঘটিয়া প্রথমে রোগীর দেহে ঘাম দেখা যায়। যা হোক, হঠাৎ হিমাঙ্গ অবস্থা উদয়ে ইহার অদ্ভুত চরিত্রগত লক্ষণ। এটা হচ্ছে ক্যাম্পাস। একটি কথা, ইহার হিমাঙ্গতা যে কোনো অবস্থায় শুধু দুইটি লক্ষণ মনে রাখতে হবে: আকস্মিকতা, 2 নম্বর হৃদযন্ত্রের আক্ষেপজনিত অতিশয় শ্বাসকষ্ট ও তজ্জনিত হৃদপ্রদেশে হাত দিয়ে তারে স্বরে রোগী গেলাম গেলাম, আই এম ডান ফর চিৎকার করে। ওই দুটি অবস্থার সহিত গৃহবল ও ব্যাকুলতাপূর্ণ মুখচ্ছবি, বিস্ময়কর চাহনি এবং মল মূত্র বমন ও ঘামের অভাবজনিত সার্বজনীন শুষ্কতা এই ক্যান্সারের প্রকৃতি। অধিকন্তু ওই সঙ্গে রোগী নিজে শরীরটি যেমন ঠান্ডা বোধ করে, তেমনি অন্যের স্পর্শের দ্বারাও তাহার শরীরটি ঠান্ডা বলিয়া অনুভূত হয়। তথাপি সে কোনো প্রকার গাত্রাচ্ছাদনই পছন্দ করে না, ফুলে থাকে। ওই অবস্থার পর প্রতিক্রিয়াবস্থায় আসার সঙ্গে সঙ্গে, অর্থাৎ শরীরটি উত্তপ্ত হইতে আরম্ভ করিলে সে গাত্রের ঢাকাটি টানিয়া লয়। সরলোক এবং আক্ষেপ ও ক্যান্সারের আনুষঙ্গিক লক্ষণরূপে বর্তমান থাকে। আর টিউপ্রাম মেটালিকানের তো বললাম, প্রকৃত হচ্ছে আক্ষেপটা সর্বত্র ওষুধ, যে মাংসপেশির আক্ষেপ খিচুনি, ফুল্লি, হালদরা সব ক্যান্সার ক্র্যাম্প আনয়ন, সর্বদেহটি সম্মুখ দিকে বাঁকাইবার প্রবৃত্তি,
ইহাতে লক্ষ্য করা যায়। হিক্কা ও ইহার একটি কষ্টকর লক্ষণ, কেননা বমি এবং দলবদ্ধভাবে চলিতে থাকে, কিন্তু কিউপ্রামের সমস্ত লক্ষণ এক চুমুক ঠান্ডা জলে উপশমিত হয়। বিপরীত হচ্ছে আর্চ, যেটা কষ্টিকাণু আছে কিন্তু জলপানে উপশমিত হয়। কাশি হচ্ছে, কষ্টিকাণু জলপানে উপশমিত হয়। ইহা আর্থের লক্ষণের প্রাধান্য পাকস্থলী ও অন্ধ্রপ্রদেশে লক্ষ্য করা যায়, এবং ওই সঙ্গে স্রাবাদি অল্পতা, হিমাঙ্গতা, প্রাধান্যতা, গাত্রস্বাদনে আকাঙ্ক্ষা ও শীতকাতরতা, এই লক্ষণগুলি চলিতে থাকে। কিন্তু কিউপ্রমের অবস্থাটি মাঝারি ধরনের, অ্যাকোনাইট ও আর্থের ঠিক মধ্যবর্তী অবস্থা, কথা বলাই ভালো। ইহার মৃত্যু ভয় এবং প্রচুর পরিমাণে জলপানের কোনো পিপাসা থাকে না। যাই হোক, মেরুদণ্ড উত্তেজনা এবং শয্যা হইতে রোগী উঠিয়া পড়িবার চেষ্টা সহিত ইহার অন্যান্য লক্ষণগুলি বর্তমান থাকিলে কিউপ্রাম সে রোগীর উপযুক্ত ওষুধ মনে করিতে হইবে, অন্যথায়। আচ্ছা, এবার হচ্ছে কিউপ্রামের মন পরিষ্কার, কিউপ্রামের আক্ষেপের প্রাধান্য থাকে। এই যে কিউপ্রাম বলে দিলাম, আর ক্যাম্পারও হয়ে গেল, আর হচ্ছে ভিরেট্টামিনগম। এবার ভিরেট্টামিনগম বলা হলো, তারপরে মোটামুটি এটা আমাদের যে ভিরেট্টামিনগমটা, যে কলেরার আরম্ভের সঙ্গে সঙ্গে যে হিমাঙ্গতা, হঠাৎ দুর্বলতা আবির্ভাব ক্যাম্পারে, অতিমাত্রা আক্ষেপ বিশেষ করিয়া ওই আক্ষেপকে শুধু উদরে নয়, আঙ্গুলগুলিতেও, পায়ের বৃদ্ধাঙ্গুলিতে দেখা যায়। দেখা দিলে কিউপ্রাম, যেটা আঙ্গুল, বুড়ো আঙ্গুলটা আগে থামে, এই আমাদের পামের দিকে চলে আসে, হাতের তালুর দিকে চলে আসে, সেটা কিউপ্রাম। আর প্রচুর ঠান্ডা ঘাম, প্রচুর বমি, ভিরেট্টামিনগমে অভ্যর্থ ওষুধ মনে করতে হবে। যা হোক, এটা হচ্ছে আমি তিনটে ওষুধের পার্থক্যটা সংক্ষেপে বলব। সিরোপিরাটাও বলা হয়েছে। সিরোপিরা, যদি এটা সিরোপিরাটা, ভিরেট্টামিনের সিরোপিরা স্নায়ুশূল জাতীয় প্রচন্ড প্রকৃতি কষ্টকর সিরোপিরা শরীর। এই সব সব ভিরেট্টামিন, হিমাঙ্গতা, ঠান্ডা ঘাম, এই চারটি জিনিস থাকতেই হবে। রক্ত, পিত্ত মিশ্রিত বমন, কপালে প্রচুর ঘাম। আমি একটা রুগীকে এরকম খুব মানে ওয়াইন খেতেন, আমাদের দুর্গানগরে খুব ওয়াইন খেতেন। ওয়াইন খাওয়ার সঙ্গে সঙ্গে ওনার শরীরটা কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে, লো প্রেশার হয়ে গেছে। কিন্তু যেই আমি গেলাম ওনার বাড়িতে, গিয়ে দিয়ে ঘামছে, আর পুরো শরীরের ঘামটা ঠান্ডা বরফের মতো। ব্যাস, এই যে লক্ষণটা দেখলাম, জল পিপাসা, অনেকটাই ওয়াইন খেয়েছেন উনি, আবার একটু দামি মদ খান, এবং বন্ধু বান্ধব ব্যাংকে চাকরি করেন। তা আমি আর কোনো চারটে পয়েন্ট পেয়ে গেছি, আমি দিলাম ভিরেট্টামিনগম 30, তাতেই উনি সঙ্গে সঙ্গে খুব সুস্থ হয়ে এলেন। এবং রাত্রিবেলা নাকি 11টা-12টার সময় ভাত টাত খেয়েছেন সবার সাথে, পরিবারের সকলের সাথে। যে কত কুইক যে কাজ করলো। তাহলে সেরকম শিরোপীড়া, যে পিত্ত মিশ্রিত বমন, কপালে প্রচুর ঘাম দেখা যায়, রোগী সেই জন্য একেবারে অবসন্ন হয়ে পড়ে। অধিকাংশ শিরোপীড়ার সময় মস্তিষ্কে প্রচন্ড বেগে রক্ত প্রবাহ চলিতে থাকে। রক্ত প্রবাহ চলিতে থাকা সত্ত্বেও রোগীর মনে হয় তাহার মাথার মধ্যে যেন বরফ ভর্তি হয়ে গেছে। ওই সঙ্গে ক্লান্ত দেশসমূহ ও ঠান্ডা অনুভূত হয়। যা হোক, এই যে বলছেন, যে সবসময় বলছেন যে আমাদের এই কটা কথা মনে রাখলে পরেই আমরা ভিরেট্টামিনগম দিতে পারবো। তাহলে হেনিম্যান
এই যে অল্পর মধ্যে দিয়ে যে কত সুন্দর এই একটা ওষুধ আবিষ্কার করে গেছে। তাই physicians have no notion of the power possessed by this drug to promote a cure of almost one third of the instance in rheumatic asylums, because they know not the peculiar kind of insanity in which to employ it, nor the dose in which it should be administered in order to be efficacious, efficacious and yet not injurious, yet not injurious। এই যে অ্যাসাইলামে আমরা পাঠাবো না, আর মোটামুটি অল্পের মধ্যে দিয়ে যে বিশাল যে ব্যাপক যে পরিধি আমরা কি কি পেলাম, ডিসমেনোরিয়াতে পেলাম, আমরা সিরোপেরা মানে হেডেকে পেলাম, আমরা তার মানসিক গুলো, যে মানসিক গুলো যে সবসময় যেটা আমরা দেখি যে মেনস্ট্রুয়েশন হচ্ছে না 2 মাস, 2 মাসের মধ্যে, তারপর যখন হয় কি আনন্দ, ডাক্তারবাবু আমাদের শুরু হয়ে গেছে, এই যে আমরা লক্ষণ বুঝে দিই, তাতে আনন্দ। কিন্তু একমাত্র এই বিবেকানন্দই দেখলাম নিরানন্দ, বিমর্ষ, সার পৃথিবী যেন অন্ধকারময়, অন্ধকারাচ্ছন্ন। এই যে পিকুলারিটি, এই যে পিকুলারিটি গুলো আমরা যদি দেখে ঠিক মতন ওষুধগুলো দিতে পারি, আমরা আহ আহ আমরা সাকসেস হব। এবং আমাদের ওষুধে ইনফেকশন, আর অ্যালোপ্যাথিকে কি বলে, অ্যালোপ্যাথিকে 3টে কথা বলে: ইনফেকশন, নিউমোনিয়া আর অ্যালার্জি। এই 3টের উপরে ওরা কাজ করে। কোনো কিছু হলো এটা আপনার অ্যালার্জি হয়ে গেছে, কোনো কিছু হলো এটা আপনার নিউমোনিয়া হয়ে গেছে, কোনো কিছু হলো আপনার ইনফেকশনে ভোগে গেছে। আরে আমরা কি জানি না যে, আপনি তো বলেননি যে ইনফেকশন হয়েছে? আমি তো, বাহ, ইনফেকশন ছাড়া কি রোগ হয়? হ্যাঁ, শরীরের মধ্যে আপনার কোনো কিছু ঢুকেছে বলে তো আপনার এই যে আমরা লেভেল অফ দেখছি যে ডিফেন্স মেকানিজম, তার জন্য তো জ্বরটা তো ডিফেন্স মেকানিজমের জন্য ব্রেন থেকে তার তাপ বের করে ওকে ফাটানোর জন্য চেষ্টা করছে। হ্যাঁ, সেটা কি ইনফেকশন থেকে কেউ করছে? তা যা হোক, ওদের ওদের একটু বুঝিয়ে দিই যে আমরাও আমাদের ওষুধেও কম যায় না, এবং অল্পর মধ্যে দিয়ে, অল্প দিনের মধ্যে, এবং অল্প টাইমের মধ্যে যেগুলো হয়। আমার একজন দেখেছিলেন 106 জন। আমি যখন রাত্রি 12টার সময় গেলাম, দেখলাম যে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। হ্যাঁ, সে কিছুতেই আসবে না দুর্গাপুরে MMC তে, জীবন ওখানে আমার বাবা চেম্বার ছিলেন। বাবা গেছিলেন বোম্বেতে সেকেন্ড, সেকেন্ড না, থার্ড, ফোর্থ হবে, ফোর্থ অল ইন্ডিয়া কংগ্রেস, 1983 সালে 25শে ডিসেম্বর। তখন আমি জাস্ট ফাইনালটা দিয়ে, তখন আমি পাস করিনি, আমি ফাইনালটা দিয়েছি। ফাইনাল দিয়ে 83-তে আমি পাস করি, ফাইনাল দিয়ে করেছি। তখন বাবা বলে তুমি এটা লিখবে আর পেশেন্ট টেশেন্ট দেখবে। তা সেই দিনকে রাত্রিবেলাই আমাকে ইঞ্জিনিয়ারিং কলেজে, ইঞ্জিনিয়ারিং, কি বলে, হাউজিং ইঞ্জিনিয়ারিং শহরে, তা দেখলাম যে 106 জন, সে লেপের মধ্যে দিয়ে শুয়ে আছে, বাচ্চা ছেলে, তা ওকে টেনে বার করা যাচ্ছে না, ভিতরে আবার ঘামও আছে। তারপর দেখলাম, তখন আমার রেভেন্স কিনেতে এটা মনে পড়লো, বা এটো ম্যাথেরও কথা মনে পড়লো। এরকম পুরোটা যদি লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে, তাহলে নাকভয়ঙ্কর একটা লাইন আছে। তারপরে আমি হেড করে ওষুধ বাবা ব্যবহার করতেন, আমি 1 কাপ জলের মধ্যে 1 ফোঁটা দিয়ে, আর বললাম যে বাবা 106 জন, আপনি এক কাজ করুন, দুর্গাপুর খুব ঠান্ডা জায়গা, শীতকালের দিকে আপনি এটাকে কলের জলের মতন করুন, মানে কেটলি দিয়ে জল গরম করুন, আর এটা দিয়ে কলের জল, নর্মাল ওয়াটার নিয়ে ওর মাথার মধ্যে জল ঢেলা দিন। আর এই সঙ্গে সঙ্গে ওয়াল ক্লক নিয়ে আসুন, আমি তো জামা টামা ভিজিয়ে দিয়েছি, তাতে লেপটাকে সরিয়ে দিন, আর তার মধ্যে আমি একটা ওষুধ 1 চামচ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে জল টল দিল, তার 15 মিনিট পরে আমি আবার থার্মোমিটার দিলাম, 103-এ নেমে গেল। তার 15 মিনিট বসলাম, বসে
দেখলাম ১০৩-এর থেকে একটু কমেছে। আমি চলে আসলাম। ভোরবেলা এই ৮টার সময় এসে বলে, "এই নিন আপনার পেশেন্ট।" পেশেন্টকে হাঁটিয়ে, হাঁটিয়ে নিয়ে আসলো। তো কত কুইক আমাদের ওষুধে কাজ করে। আমাদের ইনফেকশনকে আমাদের ডাল খামারে কত কুইক কাজ করে যদি লক্ষণ ঠিক মতন আমরা আমাদের মণিমুক্ত মতন ছড়িয়ে আছে আমাদের ওষুধগুলো। আজকে ২০০-২৫০ বছর তারও আগের থেকে যে সবগুলো ওষুধগুলো আছে সেগুলো যদি আমরা ভালো করে লাইন বাই লাইন আমি তো কালকে সারা রাত্রি ঘুমাইনি। রাত্রিবেলা এসে এটা খাতার মধ্যে লিখছিলাম এসে। আমি মনে করছিলাম একটা শুনছিলাম যে আমাদের যে জাকির সাহেব নাকি রাত্রিবেলা এসে এই স্লাইড গুলোকে ঠিক করে। তো আমি কেন পারবো না? তো আমি এখনো ঘুমাইনি। না ঘুমিয়ে এসে সারা রাত্রি বসে লিখেছি। বিভিন্ন বই থেকে লিখে আপনাদের সামনে উপস্থাপন করলাম যতটুকু পারলাম। এই বলে আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করলাম। জাকির সাহেব থেকে আমি ইন্সপিরেশন নিলাম। ঠিক আছে? নমস্কার। ছোটোর মধ্যেও এটা বিশাল ভাবে আমাদের চারদিকে ছড়িয়ে আছে এই অসুখটা। আর আপনি কত ম্যাক্সিমাম কত পর্যন্ত ইউজ করছিলেন এইসব? 30, কয়টা দিন 30 লাগছিল? একটা এই তো জলের মধ্যে দিলাম ১ ফোঁটা, জলের মধ্যে ১ ফোঁটা দিলাম, জলের মধ্যে ১ ফোঁটা হ্যাঁ? কয়টা ডোজ খাইছেন? পেশেন্ট কয়টা ডোজ খাইছেন? ডোজ মানে কি? যখন আপনার 30টা গিয়ে আপনি ডোজ মানে কি? আপনার ১ ঘন্টার মধ্যে ৪ বার আপনি দিয়ে গেলেন। তখন দেখলেন 30টা আপনি লাগিয়ে দিয়েছেন। ওইটাই একটা ডোজ। এটাই তো আমার ডোজ। আমার 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 কথা কি বোঝা গেল? বোঝাতে পারলাম? স্যার, স্যার সেটা তো জানি, কিন্তু আপনি হ্যাঁ, যে তাহলে ডোজ হচ্ছে যেটাকে ওইটা। খাওয়ার পরে যদি পেশেন্ট ৪ থেকে ৫টা যাই যাই খায় যেটাতে রিঅ্যাকশন ওইটাই হলো ১ মাস। হ্যাঁ, এইটাই তো। আমি তো ওই ডোজেই দিয়ে দিলাম। আমার তো আর দিতে হয়নি। ১ ফোঁটা দিয়ে ১ কাপ জলে আমি এখন তো আরো সুন্দর করেছি। 10 ml 10 ml বা 15 ml যে পটগুলো আছে, সুন্দর পট কিনে নিয়ে আসি। সেই পটের মধ্যে উপরে এখন আর ছিদ্র করে দিই না। পেশেন্ট পার্টিকে সিদ্ধ করে নিতে বলি। কারণ ওখান থেকে নিয়ে আমি মনে করেন ক্যালকেরিয়া ফ্লুইড দেবো 30 2টো দানা দিলাম। আর আরএস দিয়ে দিলাম ২ ফোঁটা। ওইটাই ঝাঁকিয়ে খাচ্ছে। 50 মিনিটস সেন্টিসিমালি ওই জলের মধ্যে দিচ্ছে, তাতেও ভালো কাজ করছে। আর তো প্লাসিবো দিতেই হয় জানা কথা। হ্যাঁ, প্লাসিবোর আপনি নাম লিখে দেবেন। যে যেরকম নাম দেয়, পানি অনেকে বানায়। ব্রাইকোল্যাকটিন, মিহিমিনাম, প্লাসিবো, স্যাক্ল্যাক। আপনি একটা আরবিএম করতে পারেন, আপনার কোড নাম্বার করে দিতে পারেন। হ্যাঁ, ৩-৪টে দিয়ে দিলেন যদি সেরকম পার্টি হয়। আর যদি দেখেন না ভদ্র পার্টি একটাতেই ও আমার আমার যে ভিজিটটা সে দেবে। আরেকজন বলবে ভাই এত দূর দিয়ে নিয়ে নিলেন এত টাকা। তো তাদের একটু বেশি করে মন জুগিয়ে চলতে হয়। সবই তো মেন্টালের ব্যাপার। ঠিক বললাম কি না? যদি ভুল বলি একটু সংশোধন করে দেবেন। ঠিক আছে স্যার, সুন্দর হয়েছে স্যার। তো অসাধারণ লাগলো, তো মন জুড়িয়ে গেল সকালবেলা। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন। কি হ্যাঁ, অসাধারণ। থ্যাংক ইউ স্যার, টেনশন থ্যাংক ইউ। করেছেন সময় স্যার। হ্যাঁ, এতদিন নমস্কার। স্যার করলে স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। ধন্যবাদ রিপন স্যার। আপনি? রিপন স্যার সুন্দর কাজ করেছেন। জি স্যার। গ্লেটেম অ্যালবাম দিয়ে মাঝে মাঝে ব্যবহার করি ওই ঘাম দেখলে পরে বা পেট খারাপ হয়। ঘাম 4টে কথা যে বললেন আমি, হ্যাঁ, প্রচুর ভয়ানক। সবই ভয়ানক ভেদ, ভয়ানক ভ্রমণ, ভয়ানক পিপাসা। বুঝলেন? এই যে 4টে কথাগুলো বললাম সেগুলো এটা হিমালয় আমি কোলাপছে এটা। তা প্রথমেই আমি 1980 সালে এটাকে কিনে ফেলেছিলাম আমার বাড়ির মেজ বোনের থেকে। এবং আমি একটা সিরিজ ধরছি যে মেন্টাল প্রবলেম, আরেকটা আছে হাইড্রোসিনাইক অ্যাসিড। ওইটা হলে মেন্টালের প্রবলেমগুলো
যে আমাদের ছড়িয়ে ছিটিয়ে যে যত মেন্টাল পেশেন্ট গুলো দেখছি, এখন তো আরো বেশি হচ্ছে এই লকডাউনের জন্য। শুধু শুধু মানে কর্মহীন হয়ে যাচ্ছে অনেকে, বাড়িতে বসে বসে একটা মানে কি করবে, এই কাজ করছে সেই কাজ করছে, আবার ঘর গোছাচ্ছে, আবার সেগুলোকে মধ্যে রাখছে, আবার গোছাচ্ছে। এটা একটা পাগলের মতন অবস্থা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যতটা পারলাম। আরো আছে এর সাথে, বিবেচন বিরোধী একটা আছে। বিবেচন বিরোধীরও একটা বিশেষ একটা লক্ষণ হচ্ছে কি, জীবের মাঝখান দিয়ে একটা লাল কালির দাগ আছে। লাল কালির দাগ বিরেটন বিরোধী। লাল কালির দাগটা এরকম অবস্থা যে এই মাথার মাঝখানটা, মাথার যে ভার্টেক্সটা যখন খুব রক্ত উচ্ছল হয়ে ওঠে, মানে রক্ত উচ্ছল হয়ে ওঠে, এটা আমি ন্যাসের বইতে পড়েছি। ওই অনেক আমরা যখন ছোটবেলায় বাচ্চাবেলায় কোনো জল বালতিতে বসে থেকে হাতটা দুটো হাত ডুবিয়ে দিয়ে এরকম করে জলটাকে নিয়ে ফেলতাম, মানে জলটা একটা ফোয়ারার মতন হতো। হ্যাঁ, সেরকম আমাদের শরীরের সমস্ত শরীরের রক্তটা এই ফোয়ারার মতন পেরোটি কাটা দিয়ে একবার মাথার মধ্যে দিয়ে একদম করে চাপ দেয়। এই একটা ওষুধ হচ্ছে ব্রোমিন। তা যখন নাকি ন্যাসকে যদি কেউ চ্যালেঞ্জ করতো যে আপনার ওই একদানা কি করে, ন্যাস বলেছেন যে আপনি যদি লিখিত দিতে পারেন যে আমি তাহলে ওষুধ দেবো, আমার এই ওষুধে আপনি আমার চেম্বার থেকে বেরোতে পারবেন না, ধূপ করে পড়ে যাবেন। হ্যাঁ, আমি একটা দানা দেবো। হ্যাঁ, অবশ্য ন্যাস জানতেন, আবার অ্যান্টিডোট করে দিতেন। তা একজনকে এই ব্রোমিন দিয়েছিলেন একটা সময়, তাতেও বেরোতে পারিনি। কারণ কি হয়েছে, ন্যাস এটা ইয়ে করছে, তার বইয়েতে লিখছে যে এরকম উচ্ছল হয়ে মাথার মধ্যে রক্ত উঠে যায় ভার্টেক্সের উঠে। এবং আমরা যদি সেরকম রোগী পাই, যে আমার এখানে একটা পেশেন্ট এসেছিল, বাচ্চা মেয়ে, নিউট্রিশন নিয়ে ভর্তি হয়েছে দক্ষিণেশ্বরে একটা কলেজে। ও রোদ্রে হাঁটতেই পারে না, রোদ্রে হাঁটলেই মাথা যন্ত্রণা, রোদ্রে হাঁটলেই মাথা যন্ত্রণা, ছাতা তো হয় না। তাই যে কিরকম মাথা যন্ত্রণা, কোথায় মাথা যন্ত্রণা, কোন জায়গায়? বলে মাথার মাঝখানটা দেখাচ্ছে। বলে কি হয়? বলে যেন মানে উচ্ছল করে, ওরাই একদম বইয়ের ভাষা বলে দেয়, উচ্ছল করে। তা আমি ওকে গ্লোমেইন 6 দিয়েছিলাম, একটা দানা, মানে এক বিন্দু, মানে দুটো দানা ইয়ে করবে না। যদি মনে করে যে দুটো দানা খাবো, তাহলে ওই একটা দানাকে হাফ করে খাবে। এটা কিন্তু মারাত্মক ওষুধ, তোমার সেরে যাবে। সত্যি সেরে গেল। কিন্তু এই ভিয়েতনাম বিড়িতে যে ঘাড় ব্যথা করে, ঘাড় যেন ফেটে যায়, এই যে যারা হাই প্রেশারের রোগী, হাই প্রেশারের রোগী, এই হাই প্রেশারের রোগীতে যে ঘাড় বেঁকে যায়, ঘাড় মানে ফেটে বেরোবে, এবং প্রচুর তার হাইপার টেনশন, সেখানে ভিরেট্টাম বিড়িটি। কিন্তু আবার হেনিম্যান আবার সতর্ক করে দিয়েছেন, হেনিম্যানে, যে ওই সিমটমের উপরে তুমি ইয়ে দিও না, তুমি আরো অন্যান্য লক্ষণও তুমি মিলিয়ে দিও, আরো অন্যান্য লক্ষণ মিলিয়ে দিয়ে তুমি ভিরেট্টাম বিড়িটি দেবে। তাহলে ভিরেট্টাম বিড়িটি একটা দারুণ দারুণ কাজ। তা ভিরেট্টাম বিড়িটির জিহ্বাটা কিরকম, একটা মাঝপথ দিয়ে একটা লাল বর্ণ নিচে থেকে উপরে, জিহ্বাটাতে সাদা থাকে আর হলদে, জিহ্বার মাছ দিয়ে মাছ দিয়ে মানে মাঝখান দিয়ে একটি লাল বর্ণের রেখা, জিহ্বার শুষ্ক মসৃণ অথবা হলদে লেপ যুক্ত, অথবা দুই পার্শ্বে কোনো রূপ লেপ থাকে না। মনে হয় যেন জিহ্বাটি ঝলসে গেছে। এটা সেনগুনিয়া একটা আছে। নারী সহসা, নারী গতি বৃদ্ধি পায়, ক্রমশ স্বাভাবিক থেকে নিচে নামিয়ে আসে। নারী ধীর, কোমল, দুর্বল, অনিয়মিত, বিরামশীল। ডিজিটালিসে আছে, টেলিগ্রামে আছে। যাদের মনে করেন
প্রেগনেন্ট মহিলা মানে 7 মাস 8 মাস এমন হাইপার টেনশন হয়, এমন হাইপার টেনশনে এমন হয়ে যায় যে মিসক্যারেজ হয়ে যায়, মানে বাচ্চাই বেরিয়ে আসে। তাদের ক্ষেত্রে এই ভিয়েতনাম বিরিডি খুব ভালো কাজ করে, মানে রক্ত সঞ্চার বিশেষত মস্তিষ্কের তলদেশে, বক্ষে, মেরুদণ্ডে এবং পাকস্থলীতে প্রদাহের আনুষঙ্গিক তীব্র বেদনা। এবারে হেনিম্যান এক জায়গায় বলেছেন যে কেবলমাত্র নারী গতি কমাইবার জন্য অথবা হৃৎপিণ্ডের ক্রিয়াকে আয়ত্তে আনিবার জন্য ভিয়েতনাম ভিরিডি ব্যবহার করা উচিত নহে। অন্যান্য ঔষধের ন্যায় ইহারও লক্ষণ সমষ্টি সাদৃশ্য দেখিয়া প্রয়োগ করিতে হয়। তাহলে একটা ভিয়েতনাম ভিরিডি আর ভিয়েতনাম অ্যালবাম, ভিয়েতনাম অ্যালবামে যে মস্তিষ্কের মধ্যে যে রক্ত সঞ্চার হয়, তার যে ওর বুদ্ধি বৈকল্য বা ইয়ে করে, কিন্তু সে কি মনে করে যেন আমার ওই কি বলে ব্রেনের ভিতরে যে বরফের কুচি ঢুকিয়ে দিয়েছে, ঠান্ডা হয়ে গেছে, এই একটা লক্ষণ। কিন্তু জ্যাম মানে বরফ দিয়ে ওকে জ্যাম করে দিয়েছে, তার জন্য নিজের বিষটা কেউ খায়। ওই মোটামুটি ভিয়েতনাম বিরোধীর কথা আরো বলা যায় যে পুরিন বা প্রবল গ্যাস, পূর্ণ কঠিন দ্রুত নারী সন্ধি নিজাম পেশিসমূহের নিবারণ বেদনা, এগুলো অল্প ও লাল মিশ্র, পেচ্ছাপের লাল। আর এই যে নিবারণ বেদনাতে ব্লায়মিয়া আছে, স্যালিসিলিক অ্যাসিড আছে। শিশু কম্পিত হয়, ঝাঁকি দিয়ে ওঠে, দরকার হইবার আশঙ্কা দেখা যায়, অবিরত ঝাঁকি মারিয়া ওঠে অথবা মাথা নাড়াইতে থাকে। স্নায়বিক অথবা শবনম শিরোপীড়া, ঋতুস্রাব অবরুদ্ধ হইয়া রক্ত সঞ্চার, তীব্র শিরোপীড়া, অত্যন্ত দুর্বিষা ও বমনসহ প্রায় সন্ন্যাসের অবস্থা, রক্ত সঞ্চয় প্রধান সন্ন্যাসরোগ, মানে সন্ন্যাসের মধ্যে অ্যাপোপ্লেক্সি বা মস্তিষ্কে মানে রক্ত সঞ্চয়, তাকে বলে সন্ন্যাস। মানে তারপরে যদি ছোট ছোট এগুলোকে কেটে দেয়, ছিঁড়ে যায়, তখন কালকে গতকালই বলছিলাম না যে রেবেকা গার্লিক, রসুনের টিকা খাবে, রসুনের ওই যে আমাদের যে আকারিকগুলো যদি কোলেস্টেরলটাকে হয়ে যে ন্যারো হয়ে যায়, রসুন করে কি ওই আগারিটাকে প্রসারণ করে, রসুন আগারিটাকে প্রসারণ করে দেয়। তা আমি কেন ডাইরেক্ট রসুন খাবো? আমি ওলিয়ান থাকাই বা পুড়িয়ে বা মাদার আমি নিষেধ করি, পুড়িয়ে কিনা যায় অর্ডার দিলে, তাতে হয়। কিন্তু তার সাথে সাথে তার এগুলো রিপিট প্রেশার এগুলো করতে হবে। এখন তো অনেক উন্নত এভিডেন্স বেস, তাতে এইগুলো আমরা দেখতে হবে। এই হচ্ছে কথা। আর কি হয়, দরকার হয়ে ঝাপসা দৃষ্টি হয়, চোখে ঝাপসা থাকে, মস্তিষ্কের মূল দেশে শৈস্মিক ঝিল্লির প্রবাহ মস্তকের পশ্চাৎ দিকে আকৃষ্ট হয়, যেটা আমি বললাম পিছন দিকে, ঘাড়ের দিকে, নেক অফ দ্য নেক, ঘাড়ের দিকে শিশু আক্ষেপ দেখা যায়, মস্তিষ্ক মেরুমধ্য পীড়া, তৎস আক্ষেপ, চক্ষুর তারকা বিস্তৃত, ধনুষ্টঙ্কার সদৃশ্য আক্ষেপ, পশ্চাৎ বক্রতা। এটা যেমন পশ্চাৎ বক্রতা আছে অপুষ্টির নয়, আর আমাদের ভিয়েতনামের মধ্যে একটু সামনের দিকে চলে যায়। আচ্ছা, এই পর্যন্ত থাকলো। সবাইকে ধন্যবাদ।
अंग्रेजी बोलने वाली बंदी चाहिए। और मंजिल कॉलेज का हाल तो मालूम है ना आपको। आगरे के लड़के लड़कियां पढ़ते कम है और पिक्चर ज्यादा देखते हैं। हमारी निर्जरा ऐसी नहीं है। और फिर इसकी सहेली इंदु भी तो साथ में है। सुबह 7:35 की फ्रंट অসংখ্য ধন্যবাদ বিশ্বনাথ पास ही है। कॉलेज खत्म होते ही 4:35 की एक्सप्रेस पकड़कर वापस आ जाएगा। জেবি নোট থেকে আজকে पढ़ाর কথা একটা की दुनिया को छोड़कर प्यार की दुनिया में खुश रहना मेरे यार। जब জেবি নোট থেকে पढ़ाর কথা একটা इंसान को मारे সবুজ কালো সবুজ কালো। एक जानवर की जान आज इंसानों ने ली है। चुप क्यों है संसार, दे दो मुझको जान। मैंने सुना है कल बड़ा हंगामा हुआ। खूब मार पिटाई की कॉलेज में। मार पिटाई? যে नहीं কেউ भैया, একজন मैंने उनकी শোনাতে टांगें तोड़ পারে दी। अगर मैं सही वक्त पे नहीं पहुंचा ना সুইংগাম আপনি কি প্রস্তুত আছেন কিনা अरे तुम्हें जरूरत क्या है किसी और के बर्थडे में टांग डालने की? हाँ कमाल कर रहे। मेरा दोस्त है। अगर कोई आपको मारने आता तो क्या मैं चुपड़ता? कॉलेज भी तो मेरा ही है नहीं था। कितने साल हो गए कॉलेज पास किए हुए तुम्हें, फिर भी वहां बैठा रहता है, प्लेटफॉर्म पर टंगा रहता है बिना वजह। अरे कुछ काम वाम करना है या यूं ही आवारगी में उम्र गुजारनी है? बस भी करो ना, उसे आराम से नाश्ता तो करने दो। आप अभी पूरी दो ना। हाँ एक क्यों 40-50 ले लो। ये फ्री का खाना खिला खिला के और सैंड बना दो इसे, আচ্ছা ताकि ये তাহলে जब जाए আজকের सबको মতো सींग ক্লাস मारता रहे। সমাপ্তি ঘোষণা করা হলো এটুকু নেই এখন लो बेटा, ये आपकी पूरी, ये आपका ब्रेड और ये आपका दूध। ये लो बेटा खाना भेज देगा। ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম राधे नाय राधे सुन तो सही। नाय भाभी नाय। देखा, उठा दिया ना बेचारी को थाली पर से। तो कौन सा आसमान टूट पड़ा है? नहीं तो बिगाड़ा है उसे। जबरे बाल बिखेरे घूमता रहता है यहाँ वहाँ, और 2-4 को भी लगाए रखता है साथ में। पता नहीं इसका क्या होगा जिंदगी में। वो राधे मोहन कॉलेज का पुराना स्टूडेंट क्या बात कर रहे थे? अपने दोस्तों के साथ बैठकर नए स्टूडेंट्स की खिंचाई करता रहता है। क्या? उधर मत देख, बस नीचे मुंह करके चलती रहे। राधे, वो देख, इंदु के साथ कोई फ्रेशर आ रही है। सुनिए, अरे इधर आइए ना। वो आप नहीं, आप क्लास जाइए, पढ़ाई कीजिए, चलो। फर्स्ट ईयर which course? BA पास कोर्स। सीनियर्स को गुड मॉर्निंग कहना नहीं आता? गुड मॉर्निंग। ऐसे नहीं, सिपाही की तरह तन कर। गुड मॉर्निंग सर। हाँ, वेरी गुड। रोज ऐसे आवत जावन में सलाम ठोक के जाया करो, ठीक है? ठीक है, नोट अंक, वो तो दिख रहा है। किताब में क्यों? ये नोटबुक में रखने से 1 के 2 हो जाते हैं। अंडे देता होगा। और इस डब्बे में? हाँ? अरे वाह, बड़ी बाजी। अच्छी है। डालें? थैंक यू यार। नहीं शर्ट से नहीं यार, शर्ट से आप भी पूछो। नहीं यार नहीं। बैंक स्ट्रीट में बटरफ्लाई ब्यूटीफुल है ना? हाँ बहुत ब्यूटीफुल है। तुम्हें एक बात पता है? बटरफ्लाई ने एक बार पंख हिलाए थे तो अमेरिका में गई तूफान आया था। क्या सर? तुम्हें नहीं पता? कभी गैस करना बटरफ्लाई होती है और उसके पंख भी होते हैं। उसके पंख हिलाने पर अचानक वहाँ एक हवा आई। तो जानते हो उस हवा से मिलकर एक और हवा
उसी की हवा से मिल गई और इस तरह से हवाओं के मिलने जुलने से अमेरिका में किसी जगह पर तूफान आ गया। इंटरेस्टिंग राइट? वेरी इंटरेस्टिंग सर। वैसे मैं तुम लोगों को क्यों मारा था? वो कचरा डस्टबिन में नहीं डाला इसलिए।